আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে শ্রীবাস দাস। তিনি সৌমিত্র রয়ের দাদা হন। আর সৌমিত্র রয়ের যে দাদা বাড়ি সেটি হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামে। ভেলাবাড়িয়া গ্রামে যারা প্রবীণ মানুষ আছেন তারা অবশ্যই শ্রীবাস দাস দাদুর নাম শুনে থাকবেন এবং চিনেও থাকবেন। যদিও বা তিনি এখন সেখানে থাকেন না, তার অনেক বয়স, তিনি এখন শতবর্ষী একজন প্রবীণ মানুষ। উনি একটা সময় আশেপাশে 10 গ্রামের মাতবার ছিলেন। গ্রামের মানুষ অনেক বিচার আচার, বিভিন্ন সালিশের জন্য তার কাছে আসতেন। তার নিরপেক্ষ মতামত এবং বিচক্ষণতা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। তো উনি যেহেতু সকলের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং সকলেই তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার জন্য ডাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু অনেক আগের, এটি স্বাধীনতা যুদ্ধেরও আগের ঘটনা, 1965-66 এরকম সালের দিকে হবে আর কি। তো উনি এরকমই একটি সালিশ সেরে ফিরছিলেন। তবে সালিশটি সন্ধ্যার পরে শুরু হয় এবং বেশ জটিল একটি সালিশ হওয়ার কারণে কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর গ্রামে রাত 11টা-12টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। উনি ফিরছিলেন নিজ বাড়ি ভেলাবাড়িয়া গ্রামে। ওনার ফেরার পথ উনি ওই দিন যেহেতু অনেক রাত হয়ে যায় আর কি, এই কারণে সংক্ষিপ্ত পথ উনি অনুসরণ করেন বা ফলো করেন। ওই সংক্ষিপ্ত পথটি স্থানীয় একটি শ্মশানের পাশ দিয়ে। যেহেতু উনি মাঝে মাঝেই রাতের বেলা আসা যাওয়া করতেন, এই কারণে এই সমস্ত টুকটাক ভয় ভীতির ব্যাপারগুলো ওনার কাছে কোনো কিছুই মনে হতো না। আর ওনার সাথে তেমন কোনো ঘটনা আসলে খুবই কম ঘটতো, একদম ঘটতো না তা না, কম ঘটতো। ওই রাত্রে উনি যখন ফিরছিলেন এবং আস্তে আস্তে শ্মশানের কাছে চলে আসেন, তখন দূর থেকে মনে হচ্ছে লম্বা একটি অবয়ব হেঁটে আসছে। অবয়বটি যতই কাছে আসছে ততই বেশ অদ্ভুত লাগছে। কারণ হচ্ছে আকার এবং গড়নে এতটাই লম্বা যে স্বাভাবিক মানুষ সাধারণত এতটুকু লম্বা হয় না। আনুমানিক 10 ফুট, সুঠাম দেহি। ওদিন আবার জ্যোৎস্না রাত ছিল, যার কারণে দূর থেকেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই অবয়বটির পরনে ছিল সাদা ধুতি, শরীরে কোনো জামা ছিল না, মানে খালি গায়ে ছিল। গলায় রুদ্রাক্ষের মালা ছিল। মাথার চুলগুলো বেশ লম্বা লম্বা, দাড়িও রয়েছে। চোখগুলো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু আকারটাই লম্বা, এতটুকুই। তাছাড়া অন্য কোনো পার্থক্য দূর থেকে মনে হচ্ছিল না। অবয়বটা যতই কাছে আসছিল ততই বেশ অবাক হচ্ছিলেন শ্রীবাস দাস দাদু। একটা সময় আবিষ্কার করেন এই অবয়বটি হেঁটে আসছে ঠিক আছে, কিন্তু সে আসলে মাটির উপর দিয়ে হেঁটে আসছে না, সে আসলে ভেসেও আসছে না, সে হেঁটেই আসছে কিন্তু মাটির ঠিক 2 হাত উপর দিয়ে। মানুষ যেভাবে হেঁটে যায় সে ওভাবেই হাঁটছে, কিন্তু তার পা কিন্তু মাটিতে স্পর্শ করছে না। যখনই এই অবয়বটির সাথে তার সামনাসামনি দেখা হয়ে যায়, মানে দূর থেকে তো তিনি দেখছিলেন, যখন একদম কাছাকাছি চলে আসেন তখন হঠাৎ করে ওই অবয়বটি তার দিকে মাথা ঘুরিয়ে তাকায়। মানে অবয়বটি তার থেকে একটু দূর দিয়ে চলে যাচ্ছিল, মানে তার একদম মুখোমুখি না আর কি। কিন্তু তার দিকে যখন তাকায়, হঠাৎ করে ওই অবয়বটির যেই স্বাভাবিক যেই চোখ, আমরা যেভাবে মানুষের দিকে তাকাই বা চোখের ধরন যেমন হয়, তার ওই চোখ দুটি বেশ বড় বড় হয়ে যায়। এবং যেভাবে আমরা লাইট জ্বালানোর সাথে সাথে লাইট ধপ করে জ্বলে ওঠে, ওই অবয়বটির চোখ দুটি ধপ করে জ্বলে ওঠে এবং মনে হচ্ছে বড় বড় দূর লাইট জ্বলে উঠেছে। উনি যখনই এটি দেখেছেন তখন উনি তো খুব ভয় পেয়েছেন, কিন্তু ভয়টাকে তিনি নিজের মধ্যে রেখে যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি ওই অবয়বটির দিকে তাকিয়ে 2 হাত জোর করে বলে ওঠেন, গুরুজি নমস্কার। একথা বলার পরে ওই অবয়বটি তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, মানে সে যেদিকে যাচ্ছিল সেদিকে তাকায়
এবং সে ওইভাবেই চলে যায়। ওই অবয়বটি কিন্তু তার নমস্কারের জবাব দেয়নি। ঠিক যেভাবে তাকে দেখা যাচ্ছিল আগে, যখন তার চোখ জ্বলছিল না, যখন নমস্কার বলে তখন তার চোখ স্বাভাবিক হয়ে যায় এবং মাথা ঘুরিয়ে সে চলে যায়। কিন্তু তিনি, আবারও বলছি, নমস্কারের কোনো জবাব দেননি, তিনি সোজা চলে যান। তো চলে যাওয়ার পর এই ঘটনা উনি কিন্তু বাড়িতে ফিরে কাউকে বলেন না, কারণ রাস্তা দিয়ে অনেকেই আসা যাওয়া করবে, আর উনি 10 গ্রামের মানুষের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার সাথে এই ঘটনা ঘটেছে। যদি চারদিকে চাউর হয়ে যায় তাহলে মানুষ ওদিক দিয়ে হাঁটাচলা করবে না। রাতের বেলা তো এমনিতেই টুকটাক ভয় মানুষ পাই। তো এরপরে তিনি অনেকবারই ওই দিক দিয়ে আসা যাওয়া করেছেন, কোনো ভয় টয় ওনার লাগেনি। কিন্তু এই ঘটনার মাসখানেক পরে ওনার সাথে আরও একটি ভয়ানক ঘটনা ঘটে। একই রকমভাবে তিনি অন্য একটি গ্রাম থেকে ফিরছিলেন বিচার সালিশ করে, একা একাই ছিলেন তিনি। ওই দিন আবার আসলে জ্যোৎস্না রাত ছিল না, ওই দিন ঘুটঘুটে অন্ধকারই ছিল। উনি ভেবেছিলেন সন্ধ্যার আগেই বাড়িতে ফিরবেন, কিন্তু আসলে গ্রামের বিচার সালিশের কথা তো বলা যায় না। এক জায়গায় বিচার সালিশ করে আর একটা জায়গায় তাকে ডাকে, এই কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এই জন্য মূলত দেরি হয়েছিল। উনি যখন বাড়ির দিকে ফেরত আসছিলেন সেই দিন কিন্তু উনি আর ওই শ্মশানের পথ দিয়ে আসেননি। উনি রেগুলার যে পথ দিয়ে আসেন সেই পথ দিয়ে আসছিলেন। তো ওখানে তো মেঠো পথ, দেখা যাচ্ছে যে চারদিকে ফসলি জমি, মাঝখান দিয়ে আবার পায়ে হাঁটা পথ আছে। সেটা আইল না, বাট পায়ে হাঁটা পথ রয়েছে। এমনই একটি পায়ে হাঁটা পথ দিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে একটি জায়গায় চলে আসেন যেখানে আশেপাশে ফসলি জমি ছিল না, মোটামুটি একটি মাঠের মতো ছিল। সেখানেও ফসল চাষ করা হয়, কিন্তু ওই সময় চাষ করা হয়নি, মাঠ আকারে পড়ে আছে ওই সময়। তো উনি যখন ওই দিক দিয়ে আসবেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার থেকে 30-40 হাত দূরে দূরে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে উঠেছে, যেটা আগে ছিল না। কিছু সময় আগেই তো উনি ওই পথ দিয়ে দেখে দেখে আসছিলেন। মাঠের মধ্যে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে ওঠাটা, এটা যে মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় সেটি তিনি ভালোভাবেই বুঝেছিলেন। তিনি বিপদ আঁচ করতে পারেন। উনি নিজে যতটুকু তন্ত্রমন্ত্র জানতেন সেগুলো পড়ছিলেন। তিনি লক্ষ্য করলেন দূরে থাকা মাটির প্রদীপগুলো আস্তে আস্তে মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, মানে একটা অন্যের কাছাকাছি চলে আসছে। তো এভাবে প্রায় 7 থেকে 8টা মাটির প্রদীপ আস্তে আস্তে কাছাকাছি চলে আসে এবং এগুলো কি করে আস্তে আস্তে ওনার পেছন দিকে যেতে থাকে, পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে যায়। উনি তখন হাঁটলে উনি পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করেন, উনি যখন হাঁটেন ওই মাটির প্রদীপগুলো ওর পিছনে পিছনে আসছে, ভেসে ভেসে আসছে। উনি যখন দাঁড়ান সেগুলো দাঁড়িয়ে পড়ে। উনি তখন একটা কাজ করেন, দ্রুত হাঁটা শুরু করেন। পেছন দিকে কিন্তু বারবার তাকাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন ওই প্রদীপগুলো, সেগুলো তার সাথে সাথে ঠিক সে যেভাবে হেঁটে যাচ্ছে হাঁটার গতির সাথে তাল মিলিয়ে সেগুলো দ্রুত তার সাথে সাথে আসছে। কিন্তু এবার তিনি যখন থেমে যান তিনি দেখতে পান ওই প্রদীপগুলো থামে না। প্রদীপগুলো এগিয়ে এসে তার চতুর্দিকে একটা সার্কেল তৈরি করে, মানে একটা বৃত্ত। উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন আর ওই প্রদীপগুলো চতুর্দিকে। উনি কি করবেন তখন বুঝতে পারছিলেন না। উনি বাড়ির দিকে মানে আবারও এগিয়ে যেতে থাকেন। সে যতটুকু এগিয়ে যায় ঠিক ওই সার্কেলটাও তার সাথে সাথে এগোতে থাকে। উনি এতটা ভয় পাচ্ছিলেন, আর ওনার ভয়ের মাত্রা তীব্র হয় যখন উনি দেখতে পাচ্ছিলেন এই বৃত্তাকারে যে প্রদীপগুলো চারদিকে ঘিরে রয়েছে, এই প্রদীপগুলো মনে হচ্ছে আস্তে 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 তার কাছে চলে আসছে। উনি বুঝতে পারছিলেন যে এই প্রদীপগুলো যখন তার কাছাকাছি খুব চলে আসবে তখন হয়তোবা তার জীবন প্রদীপ নিভে যাবে। আর আরও একটা ভয়ানক ব্যাপার ঘটতে থাকে, ওই প্রদীপগুলো যখন তার কাছাকাছি আস্তে আস্তে আসতে থাকে তার শরীরে প্রচণ্ড চাপ উনি আস্তে আস্তে অনুভব করতে থাকেন। যতটা প্রদীপ কাছে আসে ততটুকু চাপ উনি চতুর্দিক থেকে অনুভব করতে থাকেন। মনে হচ্ছে বাতাসের প্রচণ্ড চাপ তার শরীরে লাগছে। এভাবে প্রদীপ যখন তার একদম শরীরের সাথে মিশে যাবে চারদিক থেকে আসতে আসতে, মানে সার্কেলটা সংকুচিত হতে হতে হয়তোবা ওই চাপেই উনি মারা যাবেন। প্রচণ্ড চাপ যখন ওনার অনুভূত হচ্ছিল, একটা পর্যায়ে মনে হলো আর চাপ উনি সহ্য করতে পারছেন না। তখন হঠাৎ করে উনি ফিল করলেন এই চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ওই প্রদীপগুলো আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে। এবং যত তাড়াতাড়ি যত ধীরে ধীরে তার কাছে এসেছিল, এবার মনে হচ্ছে তার থেকেও 3-4 গুণ বেশি গতিতে দূরে সরে যাচ্ছে। এবং একটা পর্যায়ে কি হয়, উনি দেখতে পান ওই প্রদীপগুলো বেশ দূরে সরে চলে যায় এবং সাঁ করে একটা একদিকে আর একটা আর একদিকে মানে
দৌড়ে মিলিয়ে যায়। আর যখন মিলিয়ে যায় তখন ওই শ্রীবাস দাস দাদু দেখতে পান সামনে থেকে একজন লম্বা অবয়ব হেঁটে আসছে। যখন কাছাকাছি আসে তখন বুঝতে পারেন যে হেঁটে আসছে না, এই অবয়বটিও ভেসে ভেসে আসছে। সেটি আর কেউ নয়, ওই যে যাকে তিনি মাঠের মধ্যে প্রথমবার দেখে নমস্কার জানিয়েছিলেন, এটি সেই অবয়ব। এই অবয়বটি তার সামনাসামনি আসে, কোনো কথা বলে না, জাস্ট খালি তার দিকে তাকায়। এবার তাকানোটা স্বাভাবিক ছিল, মানুষের মতোই, যদিও বা অন্ধকার ছিল, কিন্তু তার চেহারাটা ওই অন্ধকারেও বোঝা যাচ্ছিল। একদম স্পষ্ট বোঝা না গেলেও কিন্তু একদম যে বোঝা যাচ্ছিল না বিষয়টা এরকম নয়। বুঝতে পারছিলেন ইনি হচ্ছেন সেই অবয়বটি যাকে তিনি পূর্বে দেখেছিলেন, যাকে নমস্কার জানিয়েছিলেন। ওই অবয়বটি তার দিকে একবার তাকায়, কিন্তু কথা না বলে আবার পাশ দিয়ে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। উনি তো প্রচণ্ড ভয় পান, দ্রুত বাড়িতে চলে আসেন। এবার উনি বাড়িতে ফিরে সব ঘটনা সবাইকে খুলে বলেন যে আজকে এই ঘটনা ঘটেছে। তো বাড়ির সদস্যরা ওনাকে গরম পানিতে গোসল টুসল করিয়ে দেন, রাত্রে খাওয়া দাওয়া করিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। সকালে উঠে উনি বেশ অসুস্থতা বোধ করেন, এবং যেহেতু ভয় পেয়েছিলেন এই জন্য মূলত অসুস্থ হয়েছিলেন। তবে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, তেমন কোনো গুরুতর সমস্যা ওনাকে পড়তে হয়নি। ওনার মাথার মধ্যে একটি চিন্তা কাজ করে যে আমি দুইবার যাকে দেখলাম এই জিনিসটা আসলে কি। প্রথমবার তাকে দেখেছিলাম, নমস্কার জানিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার মূলত তিনি আমার প্রাণ রক্ষাকারী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, মানে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। তো এর সম্পর্কে জানতে হবে। তখন তিনি একজন ভালো কবিরাজের কাছে যান, এবং উনি শ্মশানে যার সাথে সাক্ষাৎ করেছিলেন বা সাক্ষাৎ পেয়েছিলেন তার সম্পর্কে জানতে চান। তখন কবিরাজ নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে বলেন ইনি আসলে একজন সন্ন্যাসী জিন। এই গ্রামের আশেপাশে, স্পেশালি শ্মশানের আশেপাশে তিনি থাকেন। কখনো কোনো মানুষের তিনি ক্ষতি করেননি, বরং যদি কোনো মানুষ এইখানে এসে কোনো ভূতের ভয় পায় বা ভূত অ্যাটাক করে বা দুষ্টু জিন অ্যাটাক করে, তখন ওই সন্ন্যাসী জিনটি চলে আসে এবং তাকে দেখলে অন্য দুষ্টু জিনেরা ভয়ে চলে যায়, কারণ সেই সন্ন্যাসী জিনটি অত্যন্ত শক্তিশালী। সে মূলত এই গ্রামের আশেপাশে, বিশেষ করে শ্মশানের আশেপাশে সে সাধনা করে, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না। তুমি তাকে দেখার পরে বা সে যখন তোমার মুখোমুখি হয়ে গিয়েছিল সে খুব রাগ করেছিল, কারণ সে আসলে চায়নি যে তুমি তাকে দেখো, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যায়। কিন্তু তুমি তাকে যখন তাকে দেখে নমস্কার জানিয়েছিলে তখন সে শান্ত হয়ে যায় এবং চলে যায়। আর তুমি যে মাঠের মধ্যে এই একটা ভয়ানক বিপদে পড়েছিলে, দুষ্টু জিনেরা তোমাকে ঘিরে ফেলেছিল, তখন ওই সন্ন্যাসী জিনটি ওখানে চলে আসে তোমার উপকারের জন্য। আর এই কারণেই ওই সন্ন্যাসী জিনকে দেখে ওই ভয়ানক অন্য দুষ্টু জিনেরা তারা ভয়ে পালিয়ে চলে যায়। এবং এই সন্ন্যাসী জিন কারোর সাথে তেমন কোনো কথা বলে না, এবং তাকে হাজিরও করা যায় না। অত্যন্ত শক্তিশালী, কারোর সাথে সে দেখা দেয় না, মানে কথা বলার জন্য, আর তাকে হাজির করা যায় না। সে এভাবেই থেকে যাবে। প্রিয় লিসেনার্স, ভেলাবাড়িয়া গ্রামে ওই সন্ন্যাসী জিনটি নাকি এখনও আছে। তবে কারোর সাথে খুব রিসেন্টলি দেখা দিয়েছে কিনা এমন কোনো ঘটনা এখনও পাইনি। যদি পাই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমার কাছে শেয়ার করছেন হৃদয় নরসিংদী থেকে। বর্তমানে হৃদয় বসবাস করছেন কাতারে। এই ঘটনাটি হৃদয় কালেক্ট করেছেন একজন পাকিস্তানি ভদ্রলোকের কাছ থেকে। তার সাথেই ঘটেছিল ঘটনাটি, এবং তিনি তাকে এই ঘটনাটা বেশ সুন্দর করে বর্ণনা করেছেন। তো হৃদয় চেষ্টা করেছেন লেখার ঠিক সেইভাবেই। তো আমি আমার মতো করে প্রেজেন্ট করছি আপনাদের কাছে। যে ভদ্রলোকের সাথে ঘটনা ঘটেছিল তার ছদ্মনাম হচ্ছে হাসান, এবং ঘটনাটি ঘটেছিল কোনো একটি হাসপাতালে, এই মধ্যপ্রাচ্যেরই কোনো একটি অংশে, হৃদয় যেখানে আছে সেই দেশের আশেপাশে কোথাও, স্পেসিফিক লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন না সঙ্গত কারণে। 2010-এর পরবর্তী কোনো এক সময়ের কাহিনী এটি। হাসান সাহেব তখন একটা চাকরি নিয়ে এই কোম্পানিতে এসছেন। তার কাজ ছিল তখন হিসাব রক্ষা করা, হিসাব রক্ষক হিসাবে তিনি কাজ নিয়েছেন। তো আরও অনেক কলিগ ছিল বিভিন্ন দেশি তার আশেপাশে, তারা চলাফেরা করতো, কাজ এনভায়রনমেন্ট এরকম, এবং সবার সাথে তার দেখা হতো, কথা হতো। এর মাঝে তার নিজের দেশের লোক ছিল, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এবং সবার সাথেই তার গল্পগুজব হতো। তারা বেশ একটা ভালো ওয়ার্কফোর্স ছিলেন।
তো এরকম তারা খুব আনন্দেই কাজ করতেন সারাদিন। তো এর মাঝে একদিন তার পাশের ডেস্কের এক কলিগ তিনি লাঞ্চের পরে আর আসলেন না। তো হাসান সাহেব দেখতেছেন যে নাই। তো কিছুক্ষণ দেখে তিনি চিন্তা করলেন জারি ও না থাকলে তো সমস্যা, কী অবস্থা। তো তিনি কল দিবেন সেই কলিগকে চিন্তা করলেন, তিনি ফোন বের করছেন। তো এই সময় তাকে তাদের এখানকার আরেকজন সিনিয়র এমপ্লয়ি এসে বলল যে তোমার পাশের যে অমুক তার বন্ধু আর কি, এখন তো তারা সবাই ফ্রেন্ডের মতো, বলে ওর ওয়াইফ তো মানে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিতে এসে। তো হাসান সাহেব শুনে বললো তাই নাকি? বলে কোথায়, কখন, কিভাবে? ওই যে কাজ করতেছিল এই সময় কল আসছে, ওর ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়েছে, মাথা ঘুরে পড়ছে। তো যাই হোক তাকে হাসপাতালে নিতে এসে চলে গেছে, ও আজকে আসবে না, এই আর কি। তো তখন হাসান সাহেব বলল আচ্ছা ঠিক আছে, দেখি আমি কল করতেছি। তো হাসান সাহেব পরে একটা সময় বের করে কল করেন সেই কলিগ বা বন্ধুকে। তো সে বলে যে তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এমনি একটু অসুস্থ ছিল, তো এই অসুস্থের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। তো হাসান সাহেব বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু তার সাথে ভালো সম্পর্ক, সে বললো আমি কাজ শেষে এসে একটা চক্কর মেরে যাব। কারণ তিনি তখনও ব্যাচেলার, বিয়ে শাদী করেন নাই, ফ্রি টাইম অনেক, বাসায় যেও তেমন কিছু করার নাই আর কি। তো বন্ধু বলে যে আচ্ছা আসলে তো খুব ভালো। হাসান সাহেব বললো ওকে, রাতে দেখা হবে তাহলে। তো রেখে দিলেন। তো কাজ করতেছেন হাসান সাহেবের মধ্যে, মানে রাত হয়েছে। একটা সময় তাদের কোম্পানির অন্যান্য সেক্টরে মানুষগুলো চলে যেত মোটামুটি। যেহেতু তিনি হিসাবের কাজে আছেন, তার লাস্ট ওই ফাইনাল রিডিংগুলো নিয়ে, তাদের ব্যবসার যে ফাইনাল রিডিং নিয়ে একদম লাস্ট কাজটা করে যেতে হতো হিসাবের, মানে একটা ওখানে জি রিডিং বলে সেটা করে তিনি পুরো হিসাবটা শেষ করে যেতেন, টেন্ড করে যেতেন। তো এই কারণে লেট হতো। তো 11টার বেশি বেজে গেছে, 11টা, 11:15 এরকম। তো তিনি সব কিছু হিসাব শেষ করে পেলেন কোম্পানি থেকে। তখন অলরেডি মানে মোটামুটি রাত। তাদের অফিসটা যেখানে, তাদের কোম্পানিটা যেখানে, সেই জায়গাটা পুরোপুরি নির্জন। তো বেরোলেন, তার একটা গাড়ি ছিল, হাসান সাহেবের গাড়ি কিনছিলেন, সেই গাড়ি নিয়ে তিনি রওনা দিলেন সেই বন্ধু যে হাসপাতালে আছে তাদের স্ত্রী, সেই হাসপাতালের দিকে। তো যাচ্ছেন এবং ওই যে বললাম যে লোকেশনটা স্পেসিফিকলি বলা যাবে না, এইটা বেশ তাদের ওখান থেকে আরেকটু দূরে আর কি, আউটস্কার্টের দিকে হাসপাতালটা। তো তিনি ড্রাইভ করতে করতে এক সময় পৌঁছালেন। তো হাসপাতালে পৌঁছাই তিনি দেখতেছেন, যখনই হাসপাতালের কথা বলা বলি করতেছিলেন তিনি, জমকের ওয়াইফ অসুস্থ অফিসে, তখনই বলতেছিল যে এত দূরেও গেছে, ওই জায়গা তো কেমন, হ্যাঁ মানে সাথে একজন বলতেছিল। তো হাসান সাহেব জিজ্ঞেস কেমন, বলে কেমন জানি দূরে, এটা না বেশ সুবিধা না যাওয়া আসা করা। তো হাসান সাহেব তখন শুনছিল। তো এখন এসে দেখতেছে যে আসলেই মানে হাসপাতালটা আসতে অনেক দূর হয়ে গেছে এখান থেকে। আর ঢোকার পর দেখছে বিশাল কম্পাউন্ড, মানে অনেকগুলো বিল্ডিং, হ্যাঁ এদিক ওদিক, এবং ওই ঢোকার পরে এদিকে যে ঘুরে বের করতে হচ্ছে যে কোথায় আছে। তো সে ব্লক শুনে নিছিল তার বন্ধুর কাছে, সে ব্লক অনুযায়ী সে ওই জায়গায় ঘুরে চলে গেল ব্লকের দিকে। একদম নীরব রাতের বেলা এবং সিটি ক্রাউড থেকে দূরে, এবং এই হাসপাতালের পরবর্তী অংশে, হাসপাতালের কম্পাউন্ডের পরবর্তী অংশে কিন্তু মরুভূমি, ডেজার্ট ওই জায়গাটায়। তো সুতরাং এই নিস্তব্ধতা পুরোপুরি আসতেছে, বাট একটা অন্যরকম এই গভীর রাতে, এবং মানুষজন একদম নাই বললেই চলে হাসপাতালে। দেখতেছেন যে কয়েকটা ওই যে প্যারামেডিক্সের গাড়ি, মানে অ্যাম্বুলেন্সের গাড়ি ওখানে দাঁড়ায় আছে, হ্যাঁ এই অবস্থা। আর মানুষজন খুব একটা নাই, হাসপাতালের বাতিও খুব একটা চলতেছে না। তো তিনি চিন্তা করলেন তার বন্ধু যেই জায়গায় বলছে কোন ব্লকে কোন বিল্ডিংয়ে, তো বুঝলেন যে অমুক জায়গায়। তো তিনি গাড়িটা রাখলেন বিশাল পার্কিং লট রেখে, একদম নির্জনে। পার্কিং লটের চারপাশে কিন্তু গাছ, এরকম ঘিরে ঘিরে গাছ। তো ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। ওই হাসপাতালের মূল বিল্ডিংয়ের আলো খুব একটা লটে আসতেছে না, পার্কিং লটের চার কোণার দিকে লাইট আছে, মানে পার্কিং লটটা আলোকিত করার, তো সেই আলো আছে, বাট তাও জানি কেমন ম্লান হয়ে যাচ্ছে। মাঝখানে যে এই গাছপালা আছে, পাতাবাহারের গাছটা দেওয়া, এটার মধ্যে দিয়ে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে মূল ইসে আসলেন, তিনি লবিতে আসলেন। এসে দেখলেন যে লবিটাও একদম নীরব হয়ে আছে, এবং বাতির পরিমাণও কমায় দেওয়া হয়েছে, কারণ রাত হয়ে গেছে তো বাতির পরিমাণও কম। দেখলেন যে রিসিপশনে একজন মানুষ, তো তিনি যে রিসিপশনে বললেন যে আমি অমুক ফ্লোরে যাব অমুককে দেখতে। বললো ঠিক আছে, মানে সেই দিয়ে দিল যে বলা আছে এইটার কথা, অ্যালাউড, মানে ওই তাকে কেবিনে হতে যাইতে দিবে না, ওখানকার যে ওয়েটিং লাউঞ্জ সেখানে বসবেন। তো রিসিপশন থেকে তাকে ভিজিটার্স প্যাস দিয়ে দিল, সেটা তিনি গলায় পরে রওনা দিলেন এলিভেটরের দিকে। তো তিনি শুনে আসছিলেন যে দোতলায় আছে রোগী। তো তিনি লিফটে ঢুকে তিনি 2 চাপ দিলেন। তো 2 চাপ দেওয়ার পর লিফট উঠে থামলো, 2 গিয়ে থামলো, দরজা খুলে গেল। তো তিনি নামলেন, নেমে সামনে গেলেন, দেখলেন যে নির্জন, কেউ নাই, মানে এই ভিতরে কেউ নাই, আলো জ্বলতেছে, ম্লান আলো। এবং এখানকার যে রিসিপশনটা আছে দোতলায় ওঠার পরে, সেই রিসিপশনের মধ্যে কেউ নাই, মানে ওই কাউন্টারটা খালি, কাউন্টারে মানুষ নাই, নির্জন, লাইট জ্বলতেছে, খুব ম্লানভাবে জ্বলতেছে।
আর এই ম্লান হওয়ার কারণ হচ্ছে যে লাইটের উপর শেড দেওয়া, এবং শেডের কারণে কিন্তু আলো কমে গেছে। আর এছাড়াও একটা লাইট পরপর একটা করে জ্বলতেছে, এটা কোনো রকম রেশনিং হইতে পারে। লাইট এভাবে জ্বলতেছে। ডান দিকের করিডোরও কাউকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা, সামনেরটাও ফাঁকা। আর বাঁ দিকে গেলে তো রিসিপশন সিটিং এরিয়া ওখানে। তো ওই জায়গায় দেখতেছে যে ওই পাশে কাঁচের ওই পাশ থেকে পার্কিং লটটা দেখা যাচ্ছে। আর পার্কিং লটের এই অংশটা বেশ ডার্ক, কিছু গাছপালা আছে যেখানে গাড়িগুলো রাখা, ছোট ঝোপঝাড় এগুলা। আর তার ওই পাশে দূরে রাস্তার আলো দেখা যাচ্ছে বিন্দুর মতো, কেমন যেন গা কাটা দেওয়ার মতো এনভায়রনমেন্ট। তো হাসান সাহেব হঠাৎ চিন্তা হলো, জানি আমি তো রুম নাম্বার আনি নাই, আমি মানে কোন রুমে যাব, এটা কেমন হলো। তো চিন্তা করলো যে আমার তো আসলে জানা উচিত ছিল রুম, আমি জাস্ট 2 তলা শুনে চলে আসছি এখানে। তো তিনি ফোন বের করলেন বন্ধুকে কল দেওয়ার জন্য। তো ফোন বের করে দেখতেছেন যে তার ফোনে নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্ক নীল। খুব অবাক হলেন যে এখানে হাসপাতালের ভিতরে একদম নেটওয়ার্ক নীল, এটাকে ওরাই বন্ধ করে রাখছে কোনো কারণে কোনোভাবে। চিন্তা করতেছেন তিনি। তো এখন চিন্তা করছে এখন তার কোনো কাজ নেই, আমি তাহলে নিচে যাই, নিচে যেয়ে জিজ্ঞেস করি নিচের কাউন্টারে যে এই রোগী কত নম্বরে আছে, আমি জিজ্ঞেস করি নেই, অথবা নিচে গেলে হয়তো নেটওয়ার্ক পাবো। তো তিনি হেঁটে এলিভেটরের দিকে যাচ্ছেন। তো এলিভেটরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ডাক শুনলেন তার নাম ধরে। তাকায় দেখেন যে তার বন্ধু দাঁড়ায় আছে ওই করিডোরের মধ্যে, এবং করিডোরে যেখানটা দাঁড়ায় আছে তার বন্ধু ওই জায়গাটা একটু শেড, মানে এই যে আলো পড়ছে যে পরবর্তী লাইটটা যে বন্ধ একটা রুমের সামনে, সেখানে তার বন্ধু দাঁড়া আছে। তিনি অবয়ব দিকে বুঝতেছেন তার বন্ধু বেশ স্বাস্থ্যবান ছিল, মানে এরকম ভালো স্বাস্থ্য আর কি, দাঁড়ায় আছে। তো তাকে এরকম ডাকতেছে এখান থেকে। তো তিনি দেখেই বুঝতে পারছেন তার বন্ধু। তিনি বললেন আচ্ছা আসতেছি আরাও বলে তিনি গেলেন, হেঁটে হেঁটে ওদিকে গেছেন। তো যে দেখতেছে তার বন্ধু তারা বসে বলতেছে, আরে আমি আসলে দিনের বেলা তো শোনার পর পারলে চলে আসতাম, কিন্তু ওরকম তো জানোই কাজ কীরকম। এগুলো বলতে বলতে তিনি দেখলেন যে বন্ধু গেট খুলে ধরছে, তিনি ঢুকলেন। তো ওই রুমের মধ্যেও আলো খুব কম। তিনি দেখতেছেন যে একটা বিছানার মধ্যে তার স্ত্রী শুয়ে আছে চাদর গায়ে দিয়ে। তিনি মানে দেখতে পাচ্ছেন না মুখটা, মানে একদিক কাত হয়ে আছে তো মুখ দেখা যাচ্ছে না, চাদর দিয়ে ঢাকা, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। যাই হোক, তাকে তার বন্ধু বসতে বললো একটা চেয়ারে, মানে পাশে ওখানে। তো বসলেন তিনি, মানে সোফার মতো চেয়ার। বসার পরে তার বন্ধু তাকে দেখলো যে ড্রিঙ্কস দিছে একটা গ্লাসের মধ্যে, অনেকটা লাল রঙের কালার ড্রিঙ্কস, মোস্ট প্রবলি ক্যানবেরি বা কিছু। তো হাসান ভাই একটু অপ্রস্তুত ছিলেন, বললেন যে আমি তো জুস খাই না। তো তার বন্ধু বলতেছে লেলো বলে দিয়েছে তাকে। তো তিনি দেখলেন বন্ধুর মানে বিহেভিয়ারটা কাইন্ড অফ অফ, কেমন একটু গম্ভীর টাইপের, লেলো পিলো। তো তিনি হাতে নিলেন, নিয়ে জাস্ট কথা বলতেছেন, তারপর কিভাবে কি হলো এগুলো জিজ্ঞেস করতেছে। তো বন্ধু মানে জাস্ট হা করতেছে, খুব একটা উত্তর দিচ্ছে না। তো হাসান সাহেব তখন মনে করলেন যে আচ্ছা হইতে পারে যে ওর হয়তো মুড টুড অফ, হয়তো সারাদিন ধকল গেছে, ওয়াইফ সিক। তো উনি আর কিছু মনে করলেন না। তো উনি এক পর্যায়ে যেহেতু দেখছে হাতের মধ্যে জুসটা, কিছু না মনে করে তিনি মুখেই লাগায় মানে খেয়ে ফেললেন। তো খাওয়ার সময় তার কাছে মনে হলো একটু ঝাঁঝালো, ক্র্যানবেরি জুস টাইপের এরকম টেস্ট। যাই হোক, তিনি অনেকটাই খাইছেন, পুরোটা শেষ করতে পারলেন না, রেখে দিলেন পাশে। তো একটু অড লাগলো যে হঠাৎ করে বেড়াইতে এসে রোগী দেখতে এসে জুস খাইতেছি। তো রেখে তারপর তিনি বললেন যে তার ওই ফ্রেন্ডকে, আচ্ছা আমি আসি, আজকে থাকো, আমি জাস্ট দেখে গেলাম তোমাদেরকে কি অবস্থা, কোনো বড় প্রয়োজন হলে আমাকে জানাও। তো বন্ধু চাষ এরকম মাথা নাড়লো, বলে আচ্ছা। তার বন্ধু তাকে থ্যাংক ইউ দিল। তো তিনি বেরোয় গেলেন। তিনি একটু অপ্রস্তুত যে বন্ধুর এই ধরনের বিহেভিয়ার তিনি দেখেন নাই, যে এইভাবে বন্ধু আচরণ করে। তো হেঁটে তিনি বেরোয় গেলেন, গিয়ে তিনি লিফট জন্য কল করলেন। তো লিফট আসলো, লিফটে উঠলেন। তার বন্ধু ওই জায়গায় দাঁড়ায় আছে দরজার সামনে, মানে তাকে যে বিদায় দিতে গেটের সামনে আসে নাই বন্ধু। তো তিনি এটাও একটু অড ফিল করলেন হাসান সাহেব, যে কী ব্যাপার, ওর আচরণ এরকম হঠাৎ করে এত অড হয়ে গেল কেন। একসময় লিফট আসলো, তিনি দেখতেছেন বন্ধুকে মাঝে মাঝে ঘাড় ঘুরায়, আর কেমন জানি ফিল করতেছেন। এই সময় লিফটটা আসলো, ট্রিং করে শব্দ হলো, মানে তার সামনে আসছে লিফট। তো তিনি উঠে বসলেন লিফটে। তো লিফটে উঠে তিনি বোতাম চাপ দিলেন নিচে। তো লিফট নেমে গেল নিচে। নামার পর আস্তে করে হেঁটে বের হয়ে চলে আসতেছেন পার্কিং লট দিয়ে, হাঁটতে 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 তিনি আসছেন, এসে গাড়ির সামনে আসছেন। তো গাড়িটা খুলে তিনি ভেতরে তার ওই কিছু জিনিসপত্র ছিল ওই পাশের সিটে, ওইটাকে পিছনের সিটে রাখতেছিলেন, পাশের সিটে রাখা ছিল, মানে সরাই রাখতেছেন আর কি, কেমন জানি লাগতেছে। তো তার বন্ধুর আচরণটা তার কাছে অড লাগছে আর কি, যে এরকম কেন, মানে একটু অন্যরকম। এই সময় তার বন্ধু দেখলো যে পেছন থেকে তার বন্ধু তার নাম ধরে ডাকতেছে, তার পেছনে, মানে যে কয়েক হাত দূরে। তো হাসান, তো তিনি ফট করে ফিরে দেখতেছে বন্ধু, হ্যাঁ কী ব্যাপার, মানে এই বন্ধু এসব পড়ছে, কী ব্যাপার, কোনো দরকার, গেটটা লাগালেন। তো বলতে যে তুমি তো আসলা না, তোমার আসার কথা ছিল, তুমি কেন আসলা না। তিনি বলে, কি বলো তুমি, আমি আসলাম না মানে আমি কি বলো, আমি তো এই যে এখানে।
তোমার সাথে আমি দেখা করলাম, এতক্ষণ করলাম, বলে কি আমার সাথে দেখা করছে? তোমার না আসার কথা 11টা, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আসি। তারপর আমি তোমার এখানে লাস্টে নামলাম, নেমে পার্কিং লটে তোমার গাড়ি টাড়ি আছে কিনা দেখতে যাই, দেখলাম এখানে তুমি। তুমি বলছো আরে না না, আমি আসলাম তোমার সাথে দেখা করলাম না, উপরে গেলাম আমরা, তুমি আমার জুস খাইতে দিলে। বলে কি জুস খাইতে দিছি? কি বলো উল্টা পাল্টা, আসো আসো বলে ডাকতেছে। তো হাসান সাহেব পুরাই অপ্রস্তুত যে এটা কি বলতেছে। তার কাছে মনে হচ্ছে যে এটা কোনো কথা, মানে কি বলতেছে, তার বন্ধুর কি মাথা ঠিক আছে? তো তার বন্ধু তাকে যে আসো বলে তাকে ডাক দিয়েছে, তিনি সাথে সাথে যাওয়া শুরু করলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো বন্ধুকে দিন জিজ্ঞেস করতেছেন যে আমি কিন্তু আসলাম, কথা বললাম একটু আগে, আমি ভাবিকেও শোয়া দেখছি এখানে। বলে হ্যাঁ 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 তুমি দেখছো, তোমার কি বলো, তোমার ঠিক নাই। তার বন্ধু বলতে বলতে হাঁটতেছে। তো হাসান সাহেবও হেঁটে যাচ্ছেন। তিনি চিন্তা করলেন এটা একটা বিরক্তিকর ব্যাপার, সে কেন ডিনাই করতেছে, সে নিজে হাতে আমাকে জুস খেতে দিছে। এগুলো চিন্তা করতে করতে বিল্ডিংয়ে চলে আসলো। তো হাসান সাহেব হঠাৎ করে তার মোবাইল বের করছিল, যে সে যে কল দেওয়ার চেষ্টা করছে এটা দেখার জন্য। মোবাইলটা বের করে সেরকম দেখতেছে, আর তার বন্ধু নাকি তাকে কল দিছে, বলছে আমি তোমাকে কল দিচ্ছি পাচ্ছি না। তার বন্ধু তাকে বলছে যে তোমাকে কল দিয়েছিলাম, পাই নাই। তো দেখতেছে যে তার মোবাইলে কোনো সমস্যা কিনা। তো দেখতেছে যে এইখানে সে যে হাসপাতালের দিকে এগুচ্ছে, সেখানে তার নেটওয়ার্কের এক দাগ আছে। আর সে দেখতেছে এত কম কেন, একটু আগে গাড়ির কাছেও মনে হয় নেটওয়ার্ক ছিল। সে যখন গাড়ির ওই হাসপাতালে গেটে আসে ঢুকলো লবিতে, তখন তার নেটওয়ার্কটা আস্তে করে টুস করে চলে গেল, মানে এইখানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলের। তো সে তখন তাকায় দেখতেছে তার বন্ধু নাই সামনে, মানে খুবই অবাক কাণ্ড। হাসান তাকায় দেখতেছে, মানে হঠাৎ করে সামনে তাকালো, তাকায় দেখে বন্ধু সামনে নাই। তো হাসান সাহেব চিন্তা করলো কি ব্যাপার, ও কই গেল। তো হেঁটে সামনে গেল, যে রিসিপশনে দেখলো যে মহিলা আছে রিসিপশনে বসে কি কাজ করতেছে। তো সে আর কোনো কথা না বলে হেঁটে লিফটের দিক গেল, যে লিফটে যে সে চাপ দিল, লিফট উপরে উঠবে সে। কারণ সে চিন্তা করলো বন্ধু আবার উঠে গেছে নাকি তাকে আসতে বলে, আর এরকম কেমন আচরণ। চিন্তা করছে বন্ধুর সাথে একটু কথা বলা দরকার, যে তুমি কি মানে মাথা টাথা সব ঠিক আছে তো, কি হয়েছে, সমস্যা কি। তো লিফটে চাপ দিলেন, তো লিফট নামলো ট্রিং করে, উপরেই ছিল, এদিক ওদিকে ছিল লিফটটা। নামছে, নামার পর তিনি উঠে বসলেন, উঠে সেই আবার সেই দুয়ে চাপ দিলেন তিনি। তো লিফট সুন্দর উঠে গেল। তো উঠে যে ট্রিং করে থামলো, থামার পর তিনি দেখলেন যে হ্যাঁ, যেখান থেকে তিনি আসছিলেন ওই জায়গায় থামছে লিফট। নামলেন, নেমে তিনি ওই ইসের থেকে লিফটের থেকে নেমে ওটা সামনে গেছেন। তো ডানে তাকায় দেখেছেন তার বন্ধু দাঁড়ায় আছে, ঠিক ওই যে ওই রুমটার কাছেই, ওখানে গেটের কাছে। তো তিনি বলছে আরে ইয়ার, আমি তো এইখানে আসছে, তোমার সাথে কথা হইতেছিল। তো তার বন্ধু দেখলো, হাসলো। বন্ধুর গলাটা একটু ভারী ছিল, হাসিটা কেমন জানি তার কাছে একটু অন্যরকম লাগলো। এই জায়গায় মানে এই নীরব একটা এরকম ফ্লোরের মধ্যে বন্ধুর হাসিটা কেমন জানি একটু গা কাটা দেয়া লাগলো তার কাছে, স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষের হাসির মতো। আর তার বন্ধুর গলাটা একটু ভারী ছিল, অন্যরকম। তো তিনি একটু থতমত খেলেন, ও হাসলো কেন বন্ধু, তা হাসতেই পারে, মানুষ তো হাসতেই পারে। তো দেখলো যে তার বন্ধু, আবার তিনি ভাবতেছেন হাসান সাহেব যে এরকম কেউ হতে পারে, ও আসলে বোর্ড, ওর মন টন খারাপ হয়েছে, বোর্ড, ও আমি যে চলে গেছি, আবার তার কাছে মনে হয়েছে আমাকে আনা দরকার, আবার নিয়ে আসছে, এটাও তো হতে পারে। তো তার বন্ধু ওই গেট মেলে ধরছে, তিনি আবার যাচ্ছেন ঘরের দিকে। তো তিনি জাস্ট ঘরের মধ্যে পা রাখলেন, এই সময় তিনি দেখলেন ঠাস করে সব বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল চারিদিক। মানে ফট করে পিছনে তাকাইছেন, পিছনে তাকাই দেখলো দরজাটাও লেগে গেছে, মানে কেউ ওই যে বাইরে বন্ধু ছিল, বন্ধু গেটটা এরকম লাগাই দিচ্ছে টক করে, মানে পুরো দরজাটা পেছনে বন্ধ হয়ে গেছে, এবং রুমের বাতি, রুমের মধ্যে যে বাতি ছিল ওটাও নিভে গেছে। তো হাসান সাহেব বুঝতে পারছেন যে মানে সারা ঘরটা একেবারে মানে পিচ গোলা অন্ধকার, পিচের মতো অন্ধকার, ডিপ কোনো মানে লাইটের সোর্সই দেখা যাচ্ছে না এখানে। আর পেছনে তাকাচ্ছেন যে দরজাটা, মানে এই দরজাটা কিন্তু বন্ধ, হাত দিয়ে তিনি ফিল করছেন। তিনি ওখানে বন্ধুর নাম ধরে দুবার ডাক দিলেন, ডাক দিয়ে যে নবটা ঘুরানোর চেষ্টা করলেন, দেখলেন যে খুলে না। এই সময় তিনি একটা শব্দ শুনলেন, নারী কণ্ঠের, কেমন জানি একটা মানে কণ্ঠটা মানে খুবই অন্যরকম, উইয়ার্ড, যেটা তিনি শুনে এরকম অভ্যস্ত নারী কণ্ঠ, কেমন জানি ভারী ধাতব, মনে পাথরের সাথে পাথর ঘষলে যেরকম এরকম নারী কণ্ঠ। তো হি হি করে কেমন করে যেন বলতেছে যে ভাই সাহেব আপনি আসছেন। তো সে ততক্ষণে হাসান সাহেবের মানে চোখটা একটু মানে শুয়ে আসছে, অন্ধকার আলো আধারিটা একটু শুয়ে আসছে সামান্য। মানুষ কিন্তু অন্ধকারে হালকাভাবে একটা সময় সামান্যতম আলোর মানে ফোটন থাকলেও সেখানে মানুষ কিছুটা দেখতে পারে। তো সে বুঝতে পারতেছে যে ওই বিছানার মধ্যে যেখানে সে দেখছিল তার ওই যে ভাবিকে শোয়া, সেখানে একটা অবয়ব বসে আছে এবং সেটাই কথা বলতেছে, ধাতব, একেবারে ধাতব কণ্ঠ মহিলার, কিন্তু মনে হচ্ছে পাথরে পাথর বসতেছে এরকম কণ্ঠ। তাকে বলতেছে এরকম যে ভাই সাহেব আপনি আসছিলেন, আবার আসলেন, জুস পিলি, জুস খাইছেন সব। তো
কেন জানি প্রচণ্ড রকমের ভয় পেয়েছে হাসান সাহেব। সে মানে মানে পাগলের মতো সে দরজার মধ্যে থাবা দিয়ে তিনি ওই দরজা খোলার চেষ্টা করতেছেন। তো ওইখান থেকে ওই মহিলা বলতেছে যে এত তাড়াতাড়ি করে যাচ্ছেন কেন, বসেন, আপনার ভাই আছে তো, আসতেছে ভাই। তো মানে কথাগুলো এমনভাবে বলতেছে, কথার সে কণ্ঠটা নেয়ার মতো না হাসান সাহেবের কাছে। তো তিনি তাড়াতাড়ি দরজার এই নব ঘোরার চেষ্টা করেন, নব আর ঘুরে না। তিনি সাথে সাথে মানে দোয়া পড়লেন, দোয়া পড়ে ঘুরে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ঘুরান মোছলেন, দেখে ঠাস করে দরজাটা খুলে গেছে। তো তিনি দৌড় দিয়ে বেরিয়েছেন করিডোরে। বেরোয় দেখতেছেন করিডোর অন্ধকার, কেউ নাই। ওই যে বাইরে যে গ্লাসের আলো, বাইরের আলোটা মানে আকাশের আলো বা বাইরের পার্কিং লটের হালকা আলো এখান দিয়ে এসে পড়ছে। ওই চেয়ারগুলো, ওখানে বসার সিটিং যে চেয়ারগুলো আছে, ওয়েটিং চেয়ার, সেটার উপর দিয়ে একটু করে এসে পড়ছে সামনে। আর ওই যে কাউন্টারটা, রিসিপশন, সেখানেও কেউ নাই, নিথর নীরব, মানে একদম অন্যরকম। আর এর মাঝে জাস্ট মানে পেছন থেকে ওই সেই ভাবির কণ্ঠ শুনতেছে, রুকিয়া ভাই সাহেব ও আ রা হ্যায়, মানে মানে দাঁড়ান, ও আসতেছে। তো হাসান সাহেব জাস্ট দৌড় দিয়ে লিফটের কাছে গেছে পড়ছে, কারণ পড়িমড়ি করে তার আর কোনো কিছু খেয়াল নাই। তিনি চাচ্ছেন যে তিনি কীভাবে এখান থেকে বেরোবেন। লিফটের কাছে যে তিনি পাগলের মতো দেখতেছে লিফটের লাইটগুলো জ্বলতেছে, শুধু পাগলের মতো লিফটের লাইট চাপ দিতেছেন তিনি নিচে নামার জন্য। লিফট আসতেছে না, মানে প্রতিটা মুহূর্ত তার কাছে একেবারেই মনে হচ্ছে। এই সময় তার বন্ধুর কণ্ঠ শুনতেছে তিনি, হাসান, হাসান। তো তিনি ভয়ে একদম মানে হয়ে গেছে, মানে স্থানুন্নত দাঁড়ায় গেছে। তো এই সময় দেখলো যে বন্ধু পিছনে এসে দাঁড়াইছে অন্ধকারের মধ্যে। তার বন্ধুরা বেশ উঁচু লম্বা ছিল এবং বেশ স্বাস্থ্যবান। বন্ধুর এই কণ্ঠ শুনে বাইর হতে কেমন জানি তার সারা শরীরের মধ্যে ঘাড় থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, ভয়ই করতে। তাকে তার বন্ধু বলতেছে, জুস নেই পিনে কা, পিলো। তো এই বলে তার সামনে গ্লাসটা মেলে ধরছে, মানে তার ওই যে গ্লাস। তিনি ওই যে বাইরের হালকা আলো আধারিতে দেখতেছেন যে তার বন্ধু এরকম একটা জুসের গ্লাস হাতে, মানে এরকম লালচে পানীয় একটা গ্লাস তার সামনে মেলে ধরছে। এই সময় লিফটটা টিং করে আসছে কিসের সামনে, ওই তার ওই ফ্লোরের সামনে, এবং দরজাটা খুলে গেছে। তো তিনি ওই লিফটের আলোতেও দেখতেছে বন্ধুর চেহারাটা দেখা যাচ্ছে না, কণ্ঠ শোনা যাচ্ছে, বন্ধুটার মানে চেহারা দেখা যাচ্ছে না। একটা অ্যাপ্রনের মতো পরা বন্ধুটা, ডাক্তাররা যেরকম অ্যাপ্রন পরে সেরকম একটা অ্যাপ্রন পরা বা গাউন পরা, যেটাই বলেন অ্যাপ্রন বা গাউন পরা এরকম সামনে। আর মুখের জায়গাটা পুরোপুরি খালছে অন্ধকার, চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওই জায়গাটা নাই, তার চোখ মুখ কিচ্ছু নাই, জায়গাটা অন্ধকার পুরা। এবং তার সামনে একটা গ্লাস বাড়ায় ধরছে এরকম যে পিকে যাও, মানে খেয়ে যাও, এটা পান করে যাও। এবং সে দেখতেছে গ্লাসের মধ্যে যে সে দেখছিল ক্যানবেরি জুসের মতো, মানে সেটা তো সে খাইছিল লাল, এইটা আরও লাল, এটা দেখে মনে হচ্ছে রক্তের মতো পুরা, পিকে যাও। আর তাকে বলতেছে যে থোড়া তো পিলি, বাকি পিকে যাও। তো উনি ধাপ করে, মানে কিছু খাইছো বাকিটাও খেয়ে যাও। তো তিনি ধাপ করে পড়ে গেলেন ওই সময় সেন্সলেস হয়ে। হাসান সাহেব ওই লিফটের মধ্যে পড়লেন, মানে তার শরীরটা পড়ছে লিফটের মধ্যে, অর্ধেক অর্ধেক বাইরে এইভাবে পড়ছে। তো যাই হোক, তারপর তো আর তার সেন্স নাই। হাসান সাহেবের যখন সেন্স ফিরছে তখন তিনি দেখতেছেন তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, আর তার বন্ধু তাকে মানে এরকম ডাকতেছে। মানে বন্ধু, মানে যে বন্ধুর কাছে গেছেন সে বন্ধু তার দিকে তাকায়, মানে খুব অ্যাংশাসভাবে যে হাসান ঠিক হ্যাঁ তুমি ঠিক হো। তো সে বন্ধুকে দেখে বলে হাঁটো মেরেছে, এবার করে আমার কিন্তু সর, এরকম হাত দিয়ে এরকম ধাক্কা দেবো সর, আর বন্ধুরা সরাই দিয়ে সে ভয়ে এদিক ওদিক করতেছে। সাথে সাথে ওই মেডিকেলের দু একজন মানুষ আসছে, ডাক্তার আসছে, এসে বলছে কী হয়েছে, তাকে ধরতেছে। সে বলছে বন্ধুরে বলছে ওরে সরা এখান থেকে, ডাক্তারকে বলতেছে। তো ডাক্তার অবাক হয়ে গেল, বন্ধুকে বললো যে একটু সরাই দিল ওখান থেকে। তাকে বলে কী হয়েছে, বলে যে না মানে ক্রেজি, সব কিছু ক্রেজি এখানে। বলে যে আমাকে এরকম 2 তলায় গেছিলাম, এরকম ব্যাপার। তো ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করতেছে, বারবার শান্ত করার চেষ্টা করছে। আর ওই ইরা বলে যে ওনাকে চুপচাপই করো, মানে শোয়ায় রাখো, আর ওনাকে রিল্যাক্সিং মেডিসিন দাও। বললো যে আপনি এখন ঘুমান। হাসান সাহেবের প্রচণ্ড ভয় লাগতেছিল, তো তাকে তারপর ডাক্তার নাকি ওষুধ দিয়ে তারপর ঘুম পাড়ায় দিছে। তো যা পরবর্তীতে যখন তার ঘুম ভাঙছে, দেখলো যে তার অফিসের কয়েকজন বন্ধু আছে, আর এই বন্ধুও সাথে আছে। তো এই বন্ধুকে দেখি তো সে তখন হয়ে গেছে, বলতেছে আমার সাথে কি প্র্যাঙ্ক করা হয়েছে, সেগুলো বলা শুরু করলো বন্ধুদেরকে, মানে তার মাথায় খুব রাগ। তো তাদের মধ্যে একজন বন্ধু বললো কি হয়েছে তোমার? এই বন্ধুও বলতেছে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন, তোমার কি সমস্যা, কি তোমার আচরণ আমাকে দেখে এরকম করতেছো কেন? হাসান বলে কেন, তোমার কিছু মনে নাই তুমি আমার সাথে কি করছো? না আমি তোমার সাথে কি করছি, তুমি আমাকে এরকম ডেকে নিয়ে গেছো, সেই এরকম বসা, তোমার আমার এরকম মানে গ্লাসের মধ্যে 1 গ্লাস তুমি আমাকে কি দিছো দিয়ে বসে খাও সেই উপরের জায়গায়। তারে তখন ওই বন্ধু বলছে আবে ইয়ার তুমিও তো ফাঁস গেয়া, তুমি কই গেছো, কি ব্যাপার?
তো তাদের মধ্যে ওই যে বন্ধুরা যারা আসছিল অফিস থেকে তারা একজন বলল যে টোটাল কী হয়েছে ঘটনাটা বলেন, হাসানকে বলল। তো হাসান সাহেব তখন বলল যে তার সাথে কি হয়েছে। তো বন্ধুরা শুনলো, শুনে বললে শুনেন এই হাসপাতাল সম্বন্ধে আমি ঘটনা জানি, কিচ্ছু হয় না, আপনি কখনোই ওরে দেখেন নাই, বন্ধুরা দেখা বলছে ওরা দেখেন নাই, আপনি আসছেন তো, আপনি এই হাসপাতালের একটা ফ্লোর আছে যেটা আপনার কথা বলতেছে, যে আপনি কোথায় গেছেন, বলে যে আমি দুই তলায় গেছি। বলে 2 তলা তো, এই হাসপাতাল 3 তলা হচ্ছে হন্টেড একটা ফ্লোর। এই হাসপাতাল কর্তৃপক্ষই সেটা বন্ধ করে রাখছে, ওটা স্টোর রুম বানাই দিছে, ওখানে কেউ যায় না, এটা সবাই জানে, এখানকার সবাই মোটামুটি জানে ওই জায়গাটা স্টোর রুম বন্ধ। তো আপনার ও বলছে না যে আপনাকে 2 তলায়, আপনি ওইটা কোথায় লিফটে চাপ দিয়েছেন, বলে আমি 2তে চাপ দিয়েছিলাম ওইটা। তো তখন ওই লোকটা বলতেছে যে আপনি 2তে চাপ দিলে কিন্তু আপনি চলে গেছেন 3 তলায়, কারণ এই নিচতলা কিন্তু গ্রাউন্ড ফ্লোর 0। হ্যাঁ, মানে তারপরে যে 2 তলাটাইতে কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ফ্লোর দিয়ে, আপনি লিফটের 1 হচ্ছে 2 তলা আর লিফটের 2 হচ্ছে 3 তলা, আপনি কিন্তু চলে গেছিলেন 3 তলায়। এবং ওইটাই কিন্তু এখানে খুবই একটা মানে রেপুটেড বা রিনাউন্ড হন্টেড প্লেস। এই জায়গাটা এক সময় কিন্তু পুরা মানে একটা ডেজার্ট ছিল, এই যেখানে নাকি হাসপাতালটা বানানো হয়েছে। এবং এটা তখন পুরোপুরি জায়গাটা মানে একদম খোলামেলা, এখানে মানুষজনই ছিল না এক সময়। তো তখন এই জায়গার মধ্যে হাসপাতালটা বানায়, মানে এই সময় এক সময় শুধু ওই যে বেদুইনরা ব্যবসা করতো সেই পাশে। তো এই জায়গায় অনেকে বলে যে মরুভূমিতে এই যে মারিদ জিনরা চলাফেরা করতো এখানে, এবং এই জায়গায় মানে অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখতো মরুভূমির এই অঞ্চলে আসলে, অনেক উল্টাপাল্টা জিনিস হইতো। তো তারপরে এখানে যখন হাসপাতাল বানায়, হাসপাতাল বানানোর পরে এইখানকার কর্তৃপক্ষরাও অনেক কিছু এরকম ফেস করতো, অনেক সমস্যা হইতো, বিশাল বিশাল সমস্যা হইতো, এখানকার মানুষজন কাজ করতে চাইতো না, রোগীরাও অনেক ভয় পেত এরকম। তো এইসব হওয়ার পরে পরবর্তীতে তারাই এই 3 তলাটারে পুরোপুরি স্টোর বানায় ফেলে। আর এরপরও এখনও নাকি মানুষজন মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস দেখে এখানে। তো এই কারণে আসলে ভয় পেয়েছেন, আপনি কখনোই আপনার বন্ধুরা দেখেন নাই। তো হাসান সাহেব তখন জিনিসটা একটু বুঝতে পারলো। তো তিনি দোয়া দুরুদ পড়ছে এখানে, ভয় পেয়ে তখনই দোয়া দুরুদ পড়ছেন। তো তার বন্ধু এসে বললো যে আরে আমি অনেক সরি, আমার জন্য এত মানে ঝামেলা পোহাইতে এসছে তোমার। তো তখন হাসান সাহেব বলে আরে না কি বলো, আমি তখন বুঝলাম ব্যাপারটা কি, আসলে আমি লজ্জিত, আমি অনেক লজ্জিত, জিনিসটা আসলে এই বয়সে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে এটা আমি চিন্তাই করতে পারিনি। তো যাই হোক, তো তারপরে হাসান সাহেবকে ওখান থেকে রিলিজ করে দেয়। হাসান সাহেব চলে আসে। তা আসার পরে নাকি হাসান সাহেব তার বন্ধুকে দেখলে কেমন যেন একটু ভয় পেত কিছুদিন, মানে তার অবচেতন মনটাই তাকে ওরকম করতো। তো তিনি পরবর্তীতে একজন ইসলামিক আলেমের কাছে গেছিলেন। তো তিনি তাকে দোয়া দুরুদ পড়ে দেন, আরও বলেন যে নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর যেহেতু তার সাথে এরকম একটা জিনিস ঘটছে, নির্জন একা জায়গায় যেন এরকম না যায়, অনেক সময় ওদের নজর থেকে যায় যার সাথে তারা কোনো ইনসিডেন্ট ঘটায়। তো ওই দিন নাকি হাসান সাহেব যখন বেহুশ হয়ে গেছিলেন তখন তিনি যে পড়ছেন এলিভেটরে মাঝামাঝি পড়ছেন, তো অর্ধেক এলিভেটর শরীরের ভেতরে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। তো এলিভেটরে গেট বন্ধ হইতে পারতেছিল না, হাসপাতাল যেহেতু এটা খুব সেন্সিটিভ এলিভেটর, এটা সাথে সাথে ওই যে অ্যালার্ম বাজা শুরু করছিল। তো অ্যালার্ম বাজা শুরু করাতে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আসে, সে দেখে এরকম লিফট আটকায় আছে, মানে 2nd ফ্লোরে মানে 3 তলায় আটকায় আছে। তো সেখান থেকে তারা যে লোকজন নিয়ে যায়, যে দেখে যে ওখানে এরকম মানুষ পড়ে আছে। তো এটা নিয়ে খুব অবাক হয়, তারা এর নিয়ে খোঁজ খবর নেয়। আর এর মধ্যে আসলেই হাসান সাহেবের বন্ধু খুঁজতেছিল, হাসান সাহেবের আসার কথা, আসেন অনেকক্ষণ। তো তিনিও ওই মানে এবং ফোন বন্ধ পাইতেছিল হাসান সাহেবের, তিনি কল করছেন কয়েকবার, ফোন বন্ধ পাওয়ার পর তিনি গেছিলেন বাইরে পার্কিং লটে খুঁজতে। তো পার্কিং লটে খুঁজতে যে দেখে যে হাসান সাহেবের গাড়ি আছে এবং গাড়ির দরজাটা খোলা, মানে কি দরজাটা মানে পুরা লাগানো না, মানে এরকম এসে মানে জাস্ট আটকায় আছে। তো এটা দেখে তিনি খুব টেনসড হয়ে যান যে কী হয়েছে হঠাৎ। তিনি বন্ধুর গাড়িটা আর ওখানে ধরেন নাই, তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে হাসপাতালে আসতেছিলেন যে তিনি জিজ্ঞেস করবেন যে তাকে খুঁজতে কেউ আসছিল না কিনা হাসপাতালে। আসতেই দেখেন যে ওইখানে ওই যে যারা ওখানকার যারা ক্লিনার আছে, জেনারেটর, তারা মানে কথাবার্তা বলতেছে, মানে খুব উত্তেজিত। তারপর দেখলো যে কয়েকজন এরকম যে উপর থেকে উঠলো, তারপর দেখে স্ট্রেচারে করে একজনকে নামাইতেছে। তো তখনই তো তার বন্ধু বুঝছে যে নিশ্চয়ই কোনো একটা উল্টাপাল্টা কিছু ঘটছে, যে দেখেন কাছে যে তার বন্ধু মানে হাসান সাহেবকে নামাইতেছে স্ট্রেচারে করে। এই তারপর তো যে কথাবার্তা শুনলেন যে তাকে পাওয়া গেছে এরকম 3 তলার মধ্যে, তার শরীর অর্ধেক এলিভেটরের ভিতরে ছিল, অর্ধেক বাইরে ছিল। আর তখন তার বন্ধুও খবর নাই যে হাসপাতালে 3 তলায় কীভাবে গেল কি। তো তখন ওই হাসপাতালের মধ্যেই তাকে ওইখানকার জেনারেটর বলছে যে আমাদের হাসপাতালটা ভালো না,
ভালো না বলতে কি আমাদের হাসপাতালের কিছু এই ধরনের ব্যাপার আছে। এখানে কিছু অতিপ্রাকৃত ব্যাপার ঘটে, বিশেষ করে এই তিনতলার জন্য স্টোর রুম করে দিয়েছে হাসপাতাল। আমরা নিজেরা ওখানে রাতের বেলা ভুলেও যাই না কিছু আনতে। আমরা যদি কোনো কিছু আনতে প্রয়োজন হয়, আমরা দিনের বেলা আমরা দুইজন যে ওখানে কাজকর্ম করি যা করার, বা একাধিক মানুষ যে, আমরা রাতের বেলা ওখানে যাই না। অনেকে অনেক রকম ভয় পায় এখানে। তো এই তখন না বন্ধু অবাক হয়েছিল যে কীভাবে 3 তলা। তো তিনিও চিন্তা করছিলেন যে ওকে যেমন বলছে 2 তলা, ওকে ভুলে ওই যে লিফটে 2 চাপ দিয়ে চলে গেছে নাকি ওইখানে। তো উনি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষরে যে আপনাদের তো উচিত আসলে তাহলে 2 বাটনটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া, যাতে ওইখানে কেউ না যায়। এটা তো মানে একটা কেমন জিনিস, অনেকে হয়তো না বুঝে চাপ দিতে পারে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ঘটনা। এই ঘটনাটি সৌমিত্র রয় তারই ক্লাসমেট ফাহিমুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করেছে। এটি একটি অন্যরকম ঘটনা, নিশ্চয় ওই এলাকার মানুষ এই ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে থাকবেন। ফাহিম তার মামাতো ভাই মাহিদুল ইসলামের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিল। আর মাহিদুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর নামক গ্রামে। কিন্তু ঘটনাটি কিন্তু এখানে ঘটেনি। ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কোনো একটি প্রত্যন্ত চর অঞ্চলে। ওই এলাকায় বেশ কিছু পরিবার বসবাস করত। মোটামুটি চর বলতে আমরা যেটা বুঝি তেমন নয়, বড়সড় একটি গ্রাম আর কি, কিন্তু সেটা চর অঞ্চল। হঠাৎ করে এক গেরস্থ বাড়িতে সকালবেলা একটি অদ্ভুত ঘটনা ঘটে। ওই গেরস্থ বাড়ির লোকেরা মুরগির খোপ খুলতে গিয়ে দেখতে পান মুরগির খোপের মধ্যে একটি মুরগিও নেই। মুরগির খোপ কিন্তু বাহির থেকে ঠিক যেভাবে আটকানো থাকে তেমনই ছিল, কিন্তু ভেতরে একটি মুরগিও নেই। সেখানে 5-6টি মুরগি ছিল। স্বাভাবিকভাবেই ওই বাড়ির লোকেরা সন্দেহ করে এটি কোনো জীবজন্তুর কাজ নয়। শেয়াল, খাটাস বা বন বিড়াল বা আমরা যেগুলোই বলি না কেন, এগুলো যদি মুরগি নিয়ে যেত তাহলে নিশ্চয়ই সুন্দর করে খোপের দরজা লাগিয়ে যেত না। আর এগুলো যদি নিয়েই যেত তাহলে মুরগি ছটফট করতো, ছোটাছুটি করার চেষ্টা করতো এবং পালকগুলো নিচে পড়ে থাকতো। তাহলে এতগুলো মুরগি একসাথে গায়েব হয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো চোর এই কাজ করেছে। তাছাড়া তো এত নিখুঁতভাবে কোনো মানুষ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। এখন চোরে নিয়ে গেছে, স্থানীয় গ্রামের যিনি মেম্বার আছে তার কাছে বিচার দেয়। এখন কাউকে তো সন্দেহ করতে পারছে না, তো কার বিচার করবে? তাই এই ঘটনার আসলে আর বিচার করা সম্ভব হয়ে ওঠে না। কারণ কোনো সন্দেহভাজন যদি না থাকে তাকে তার জিজ্ঞাসাবাদ করা যায় না। আর জিজ্ঞাসাবাদ করলেই যে কেউ স্বীকার করবে এটাও তো বলা যায় না, স্বীকার না করারই কথা। তো এই ঘটনা ঘটার পর মোটামুটি ওই বাড়ির লোকজন মনে খুব কষ্ট পায়, কারণ তাদের এতগুলো মুরগি একসাথে কেউ নিয়ে গেল। কিন্তু ঘটনা কিন্তু এখানেই থেমে থাকে না। এই ঘটনার কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। তাদের গোয়ালের মধ্যে গরু থাকতো, একপাশে ছাগলও থাকতো। সেখানে 4-5টি ছাগল ছিল। সকালে গিয়ে দেখা যায় একটি ছাগল নেই। ছাগলের গলায় যে দড়িটা ছিল সেই দড়িটা আছে, পড়ে আছে, কিন্তু ছাগল নেই। তারা চারদিকে খোঁজাখুঁজি করে, কোথাও এক ফোঁটা রক্তও পায় না। তখন ওই বাড়ির লোকজনও বুঝে ফেলে এটি নিশ্চয়ই কোনো মানুষের কাজ। যদি পশু পাখি কোনো হিংস্র জন্তুর হাতে সেটা পড়তো তাহলে তো এটার কোনো রক্ত বা এর কোনো অবশিষ্ট অংশ কোথাও না কোথাও পাওয়া যেত। আর গোয়াল ঘর খুলে সুন্দর করে ভেতর থেকে ছাগল নিয়ে আবার গোয়াল ঘর বাইরে থেকে লাগিয়ে দেয়, এটা নিশ্চয়ই কোনো মানুষ ছাড়া অন্য কোনো কিছুর কাজ হতেই পারে না। তারাও চারদিকে খোঁজখবর লাগায়, কিন্তু আসলে এটার কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারে না। এর কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে ঘটে আরো একটি ঘটনা। এবারের ঘটনাটি বেশ মর্মান্তিক। সকালবেলা তারা গোয়ালঘর খুলে দেখতে পায় যে একটি ছোটোখাটো আকৃতির একটি গরু, বাছুর থেকে একটু বড় আর কি, সেটি মৃত অবস্থায় পড়ে আছে। এবং শুধু মৃত অবস্থায় পড়েছে তা নয়, সেটি এমনভাবে খেয়ে ফেলা হয়েছে, তার হাড় গোড়ের কিছু অংশ পড়ে আছে, রক্ত পড়ে আছে, মাথাটা পড়ে আছে অবিকৃত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো ওখানে, অন্য কোনো গরু তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করেনি, তারপরে কোনো হই হট্টগোল শোনা যায়নি। যেহেতু গোয়ালঘরের পাশেই ওই গেরস্থর ঘর ছিল, তারা কোনো শব্দ পায়নি। তাহলে এই ঘটনাটি কে ঘটালো? নিশ্চয়ই এটি কোনো মানুষের কাজ নয়। কোনো মানুষ নিশ্চয়ই এভাবে কাঁচা মাংস খেয়ে যাবে না। কিন্তু ওই গোয়ালঘরের দরজাও কিন্তু বন্ধ ছিল।
তখন গ্রামের মানুষের টনক নড়ে যে এটি আসলে এমন কোনো চালাক হিংস্র জন্তুর কাজ যেটি মানুষের থেকেও বেশি বুদ্ধি রাখে। তখন গ্রামের লোকেরা এক জায়গায় বসে চিন্তা করে যে কি করা যায়, এটার তো সলিউশন করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালাক্রমে পাহারা দেবে। তারা বেশ কয়েকদিন পাহারা দেয়, কিন্তু পাহারা দেওয়ার মধ্যে কোনো ঘটনা ঘটে না। আস্তে আস্তে পাহারা কমে আসে, তারা ধারণা করে ওই হিংস্র জন্তুটি হয়তো বা পালিয়ে গেছে। তো এর মধ্যে ওই গ্রামের এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল, পরের দিন হচ্ছে অনুষ্ঠান। তো আগের রাত্রে একটি বড় আকৃতির গরু কিনে আনা হয়, যে ওই গরুটি পরদিন সকালবেলা একদম আজানের পরপরই জবাই করা হবে। এবং বিয়ে বাড়িতে লোকজন জেগেই ছিল মোটামুটি। তো ওটি মানে ওই গরুটি একটি গাছের সাথে বাঁধা ছিল, ওই গাছটিও ঘরের পাশেই ছিল। আশেপাশে লোকজন হেঁটে বেড়াচ্ছে, অনেকেই মানে জেগেছিল আর কি। হঠাৎ করে একজন এসে বলে, এই গরু কই? গরু তো দেখি না। গরু কই মানে? গরু তো গাছের সাথে বাঁধা ছিল। এই তাড়াতাড়ি খুঁজে বের করো, গরু আবার দড়ি খুলে কোথায় গেল? কারণ আজানের পরপরই মানে ফজর আজানের পরপর এটা জবাই করা হবে অনুষ্ঠান উপলক্ষে। ওই বিয়ে বাড়ির লোকজন গরু খুঁজতে বেরিয়ে পড়ে। কোথাও ওই গরুটি আর পাওয়া যায় না, এক ফোঁটা রক্তও পাওয়া যায় না, ওই গরুটির কোনো দেহের কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায় না। শুধু ওই গরুর গলার সাথে যে দড়িটা বাঁধা ছিল, ওই দড়িটা একটি ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তখন লোকজন বুঝতে পারে ওই ভয়ানক জন্তুটি আবার ফেরত এসেছে। কিন্তু এত সুন্দরভাবে দড়িটি পড়ে আছে, ওই দড়ির সাথে কিন্তু এক ফোঁটা রক্তও নেই। তাহলে এটি কোন ধরনের জন্তু যেটি এইভাবে গ্রামের মানুষের ক্ষতি করে যাচ্ছে? এখন এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, তখন গ্রামবাসী অনেক সতর্ক হয়ে যায়। আগেও সতর্ক ছিল, মাঝখানে একটু অসতর্ক হওয়ার কারণে এই গরুটি মিসিং হয়ে যায়। লোকজন আবার তারা পাহারা দেওয়া শুরু করে। এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটির অংশ হিসাবে, সেটি সব মর্মান্তিকতাকে চাপিয়ে যায়। ওই গ্রামের একটি বাড়ির একজন মহিলা, ওনার একটি মানে সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 6 মাস। তো ওনার অন্য কোনো সন্তান ছিল না। তো উনি মানে সন্ধ্যার পরে চুলায় রান্না বসান, রান্নাঘরটা বাইরে, ঘরের বাইরে। তো ওনার ওই সময় হাজব্যান্ড তখনও আসেননি। তো যেহেতু সন্ধ্যার পর পরে ওনার হাজব্যান্ড সাধারণত চলে আসেন, আর গ্রামের মানুষ মাঠে কাজ করেন, পরিশ্রমী, অনেক পরিশ্রম করে, ক্ষুধাও লাগে, এই জন্য তারা দ্রুত খান, দ্রুত ঘুমিয়ে পড়েন, মানে সন্ধ্যার পরে আর কি। তো বাচ্চা নিয়ে উনি তরকারি রান্না করেন, শেষ দিকে ভাত বসান। তো ভাত বসানোর পরে উনি খড়ি দিয়ে রেখে দেন এবং বাচ্চাকে আবার উনি কোলে নিয়ে ঘরের বারান্দায় আসেন, যে চুলা তো জ্বলছে, একটু পরে ভাত হয়ে যাবে, ভাত হয়ে গেলে আমি তখন ভাতটা নামিয়ে দেবো, যেটাকে আমরা ফ্যান গালা বলি। ফ্যান গেলে মানে ফ্যান ফেলে দিয়ে আবার ভাত ঘরে নিয়ে আসবো। তো যখন উনি বাচ্চার সাথে খেলাধুলা করছেন, আবার গরম ছিল খুব, যার কারণে ঘরের ভেতরে না বসে উঠোনে বা ঘরের বারান্দার দিকে বসেছিলেন বাচ্চা নিয়ে, এবং হাত পাখা দিয়ে বাচ্চাকে এবং নিজে বাতাস করছিলেন। ভাত যখন হয়ে গিয়েছে বলে উনি মনে করেছেন, তখন ওই বাচ্চাকে ওই বারান্দার কাছেই বসিয়ে রেখে উনি ওই ভাতের যে ফ্যান মার বলি আমরা যেটাকে, সেটা ফেলতে গিয়েছেন। তো সেটা ফেলে যখনই উনি ঘুরে তাকিয়েছেন, তখন দেখুন ওর বাচ্চা নেই। আরে বাচ্চা গেল কোথায়? উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, যে আমার বাচ্চা নাই, বাচ্চা নাই। আশেপাশের লোকজন চলে এসেছে। এবার তো যে কোনো মূল্যে বাচ্চাকে উদ্ধার করতেই হবে, এ গরু ছাগল না, এ তো মানুষের বাচ্চা। লোকজন মুহূর্তের মধ্যে শত শত জমা হয়ে যায়, তারা বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে ওই মহিলার হাজব্যান্ডও চলে আসে, সেও কান্নাকাটি শুরু করে, সেও বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও ওই বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। সকালবেলা একটি ক্ষেতের ভেতরে গ্রামের কয়েকজন কৃষক ওই বাচ্চার হাতের একটু অংশ দেখতে পান এবং একটি আঙ্গুলের কিছুটা অংশ দেখতে পান, এছাড়া আর কিচ্ছু ছিল না। তারা যখন বুঝতে পারে এটা মানুষের বাচ্চার হাত এবং আঙ্গুল, তখন তারা তো জানতো, গত রাত্রে তারাও কিন্তু বাচ্চা খুঁজতে বের হয়েছিল। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই বাড়িতে খবর দেওয়া হয়। ওই বাচ্চার মা এসে ওই বাচ্চার হাত দেখে শনাক্ত করে এটি তারই বাচ্চা, কারণ ওই বাচ্চার ওই হাতের একটা জায়গায় ছোট্ট একটা তিল বা কোনো একটা চিহ্ন ছিল, যেটি দেখে তার মা শনাক্ত করে। সারা গ্রামের শোকের ছায়া নেমে আসে। এবার গ্রামবাসী সিদ্ধান্ত নেয়, আর না, অনেক হয়েছে। প্রথমে মুরগি, তারপর ছাগল, গরু, এগুলো দিয়ে শুরু হলেও এখন মানুষের বাচ্চার দিকে হাত বাড়িয়েছে।
এই জন্তুটি, যে কোনো মূল্যে একে ধরতেই হবে। কিন্তু এই জিনিসটাকে ধরা এত সহজ কাজ নয়। কি করা যায়? সিদ্ধান্ত নেওয়া হয় এটি যেহেতু একটি জন্তু, নিশ্চয়ই ফাঁদ পেতে একে ধরা যাবে। তাহলে একটি মাঠের মধ্যে একটি ছাগল দিয়ে আমরা ফাঁদ পাতি। আসলে গ্রামবাসীর ধারণা ছিল না এই জন্তুটি কি ধরনের হতে পারে বা কতটুকু শক্তিশালী। এই জন্য জাল দিয়ে, বাঁশ দিয়ে, সাধারণ লেভেলের, দেখা যাচ্ছে শিয়াল বা শিয়াল থেকে আকৃতিতে কিছুটা বড় এই টাইপের মানে শক্তিশালী এই টাইপের কোনো জন্তু ধরার জন্য যেরকম ফাঁদ হওয়া দরকার, তারা তেমন একটা ফাঁদ পাতে। ফাঁদ পেতে 20-25 জন লোক দূরে বসে থাকে। ওই দিন চাঁদের আলো ছিল। রাত অনেক যখন গভীর হয়, তখন হঠাৎ করে মনে হলো যে মাটি ধপ ধপ করে কেঁপে উঠছে, এবং এই কম্পনের কারণটা তারা দেখতে পায় দূরে অনেক লম্বা কিছু একটা জিনিস লাফিয়ে লাফিয়ে আসছে। যেভাবে ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে আসে, সেভাবে লাফিয়ে লাফিয়ে আসছে। কিন্তু চাঁদের আলোতে তারা স্পষ্ট দেখতে পায় যে এই জিনিসটির উচ্চতা না হলে 50 থেকে 60 ফিট। তার একটি মাত্র পা, অস্বাভাবিক রকমের চিকন তার গড়ন, এবং তার হাতও একটা, চোখও একটা। ওই চোখটা আবার জল জল করছে। লাফিয়ে লাফিয়ে আসে, ওই যখন লাফ দেয় একটা জায়গায় পড়ে, তখন মাটিটা কিছুটা কেঁপে ওঠে, মানে ধপ করে শব্দ হয়। যখন ওই জিনিসটা কাছাকাছি আসছিল, তখন ওই ছাগলটি ভয়ানক স্বরে চিৎকার করতে থাকে, মানে বাঁচার জন্য চিৎকার। তখন লোকজন কিন্তু মানে কাছে আসছিল না। লোকজন ওই জন্তু কি ধরবে, ওই ভয়ানক জিনিস দেখে ওরা ওখান থেকে পরিমরি করে আল্লাহর নাম নিয়ে দৌড়। পরদিন সকালবেলা সেখানে আবার আসে, ওই ছাগলটিকে আর পাওয়া যায় না। গ্রামের লোকজন পরবর্তীতে তারা বলে যে এই যে ভয়ঙ্কর জিনিসটি, এই জিনিসটির অস্তিত্ব নাকি তারা অনেক আগে মুরব্বীদের কাছ থেকে শুনেছিলেন, যে গ্রামে এরকম মাঝে মাঝে এই ধরনের ভয়ানক পিশাচের আবির্ভাব ঘটে, নির্দিষ্ট সময়ের জন্য ঘটে, এবং মানুষ যখন তার পরিচয় পেয়ে যায় তারপর সে চলে যায়। অবাক করা ব্যাপার হচ্ছে, ওই ছাগলকে যখন সে মানে ওই ফাঁদের মধ্যে থেকে নিয়ে যায়, এরপর থেকে ওই জন্তুটিকে আর কোথাও ওই গ্রামে দেখা যায়নি। গ্রামে মাঝে মাঝে নাকি এই ধরনের জন্তুর আবির্ভাব ঘটে, এবং একটি নির্দিষ্ট সময় পরে আবার সেটি চলে যায় সেই গ্রাম থেকে। তাহলে ওই প্রাণীটি নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে একই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটি নিশ্চয়ই এমন ধরনের একটি পিশাচ, যে পিশাচের পা একটা, হাত একটা, চোখ একটা। প্রিয় লিসেনার্স, আপনারা কি এই ধরনের কোনো পিশাচের ঘটনা শুনেছেন? আমার কাছে কিন্তু এটি প্রথম ঘটনা ছিল, যার পা একটা, মানে এক পায়ের দানব, এক চোখের দানব, এক হাতের দানব। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে যাচ্ছি ঘটনাতে। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না। তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন, অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেকদিন যাবৎ তিনি পছন্দ করতেন। মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বোত্তকভাবে।
এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করতো। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না। নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন, তা বলতে কবিরাজ আর কি। যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত। কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকতো। কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাতো। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন। নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচন্ড সন্দেহ করতেন। সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17 মার্চ কাজ থেকে যিনি যখন কাতারে কাজ থেকে ফেরতে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে। সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক। আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যেয়ে তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন। আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া। অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে, সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে সে বেশ মারামারি করলেন। কিছুদিন অনেক মারামারি হলো তাদের মধ্যে। তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন, তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায় কবর দিয়ে আশেপাশে 8টা গর্ত করে। সব একসাথে করেন না এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তিনি কিছুই জানে না। গতকালকে সেদিনের রাতের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সেই কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং এক সময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু। মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন এবং তিনি সাক্ষী দেয় আদালতে।
তাদেরকে ধরার জন্য পুলিশ যখন পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে। জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে সাথে সাথে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলেছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে। এটা সব মেয়েদের মধ্যেই ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2জনকে 16 বছরে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সেই বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পান নাই। তো তারা তাকে আশ্বাস করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমার নামে করে যায়নি। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছে তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। সেই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসেন। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিং এর নিচতলা তার মা এক পাশে থাকতো, তার মা আর তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোট ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচন্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারিপাশে ঘুমের মধ্যে মনে করছিল রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যে দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো ঘুমের মধ্যে থেকে তিনি দেখলেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় করতে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন আরেকটা কথা বলছিলাম, যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোট ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন এবং তিনি আগেই বলেছিলাম প্রচন্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো, আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন। বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই পানি কোথা থেকে আসবে, এই রুমে তো পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ আসছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না। তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে পারে। আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ভাইরা তাকে কিছু তো উপকার করবে না এটা তিনি বুঝে গেছিলেন। এই 7-5 চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে। দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার।
নিচতলা হওয়াতে তিনি চোর চোর বলে চিল্লাতে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেই সেজ ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন? তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ তার সামনে আসে, জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা মানে সেই খালি গায়ে, যারা তিনি জল্লাদ জেলে দেখেছেন সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। তিনি বললেন, এইটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না। কি দেখলেন? শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতোমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদের হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া এই সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সেই বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন তার এটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে। তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে। তিনি এক প্রকার দোয়া পড়া শুরু করলেন এবং কাউকে কিছু বলতে বলেননি, কারণ তিনি আসলে কোন রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন, আপনি এই দোয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দোয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে আর তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজ ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতো সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, মানে ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে শুয়েছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত ছাদয় বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো। তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন, সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান, এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন, এবং মানুষটা আর কেউ না, ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা, এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল, তোর সব কিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে। তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে, কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে। তখন বলে, আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে, কোনোভাবেই ভালো, কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না, এবং তার ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানান, এবং তার মা বলে, তুই কি করছিলি? এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে। কি করছিস আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান
এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মার লাশ দাফন করা হয় এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজো ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে দেখেন আপনি আগে বের করেন, রেফায়েত ভাইকে তিনি বলছেন যে আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নাই এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সব কিছু বলেন রেফায়েত ভাইকে এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি তাই যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে মানে তার দেয়াল উপরের সিলিং এ অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজো ভাই। তার ঘাড়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং জাকির ভাই কিছুই দেখছিল না এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফায়েত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে এবং রেফায়েত ভাই তাদের বাসায় না থাকার মানে রেফায়েত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি বাসায় থেকো না, তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফায়েত ভাই তার ওস্তাদদেরকে জানান ঘটনা এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর থেকে এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, কিন্তু এমনিই পাপী। তখন তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না। সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে। যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল। সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে। বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে, তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোন একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে। তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে। তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফায়েত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফায়েত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফায়েত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিঁড়া দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রেফায়েত বলছেন কি ঘটনা, এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি? পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রেফাত ভাই বলে ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন। রেফাত ভাই ইতোমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন। ঘর ভর্তি লোকজন বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফাত ভাই প্রেসার দিতে থাকে, রিচুয়াল করে কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে। প্রথমে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষকে জিন বলতে থাকে সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গরুর, সেই তান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রম হামি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে।
তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমাকে আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদাসিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে এবং তার বন্ধুদের সহযোগিতায়। সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে এবং ওখানে ওর যে অবস্থা ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তখন ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারামভাবে করেছে। কঠিন বিচারে তার পতিত হতে হবে একদিন। জাকির তার ঘর বাড়ি ভেঙেছে, তার প্রতিশোধমূলক তিনি এই জিনগুলো পাঠিয়েছেন তাকে মেরে ফেলার জন্য। তার বয়স্ক মাকেও তারা ভয় দেখে মেরেছে। তার মা তো হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু ভয় কেন পেয়েছে সেটা তো কেউ জানে না। যাই হোক, তুমি সেই কাপড়গুলো সংগ্রহ করো। কাপড়গুলো সব পাবে না, অল্প অল্প পাবে। গায়বানা জানাজা ছাড়া কোনোভাবেই সম্ভব না। জানাজা হয় নাই তার স্ত্রীর চেহারা দিয়ে এই শয়তানগুলো ভয় দেখাচ্ছিল। এখন সেই তান্ত্রিককে আসলে ধরতে হবে এবং তার জিনের সাথে কথা বলতে হবে। রেফাত ভাইয়ের ওস্তাদরা সেই শয়তানের সাথে কথা বলে। এখানের যে জিন সর্দার, তার সাথে এক ধরনের বিশাল ঝামেলা হয় সেই শয়তানের, এবং এই আশ্বাস দেয় পরবর্তী সময়ে যে কোনোভাবেই তারা জাকিরের কাছে আর আসবে না। যদি আসে তাহলে তারা বাঁচবে না, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। জাকিরের যে কাপড়টা ছিল সেটা অনেকভাবে ব্যবহৃত করা হয়েছিল এবং সেই কাপড় সেই জঙ্গলের ভেতরেই পাওয়া যায় এবং অর্ধেকটা পাওয়া যায়, বাকিটা পাওয়া যায় না। যাই হোক, গায়েবানা জানাজা পরে দেওয়া হয়েছিল। পরবর্তী 6-7 মাস একটু কষ্ট হচ্ছিল জাকিরের। এরপরে কাজের ফাঁকে তিনি একটা মুদির দোকান দিয়ে বসেন এবং আস্তে আস্তে সেটেল ডাউন হন। সেই তান্ত্রিকটা এই ঘটনার পর 2009 সালে বাসের চাপায় মারা যায় এবং মারা যায় সেই কুমিল্লার হাইওয়েতে। তার শয়তান জিন কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ কখন কাকে মারবেন এটা তিনি ভালো জানেন। এখানে যত বড়ই নিজেকে পাওয়ারফুল মনে করা হোক না কেন, কারো পক্ষেই সম্ভব না আল্লাহর ঊর্ধ্বে যাওয়া। যা চিন্তা করাও পাপ, কারণ আল্লাহ এক, আল্লাহ মহান। এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাই, আমার নাম রিপন, আমি লালমনিরহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না, তবে যার সাথে ঘটনাটা ঘটেছিল তার নাম হচ্ছে মোবারক আলী। তো যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে সজীব। ওনার বাড়ি হচ্ছে ওই মোবারক আলী যে ইনি আছেন ওনার বাড়ির কাছেই ওনার বাড়ি। তো যেহেতু ঘটনাটা ঘটেছিল মোবারক আলীর সাথে, তো সেই সময়ে তার বয়স ছিল 43 বছর। ঘটনাটার সময়কাল ছিল 2002 সালের দিকে। তো এখন বেশ বৃদ্ধ, যদিও এখনও তিনি বেঁচে আছেন, অনেক বৃদ্ধ এখন সেই মোবারক আলী। তো ওনাকে আমরা দাদা বলেই সম্বোধন করব। তো সজীব জানিয়েছেন যে সম্পর্কে ওনার নাকি দাদা হয়, যদিও নিজের দাদা না, দেখা যায় পাড়াবর্ষী হিসেবে দাদা আর কি। তো ওনার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, তার জীবনের একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সজীব ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি বেশি কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল 2002 সালের দিকে। সে সময় ওই মোবারক দাদার এলাকায়, বিশেষ করে সেই গ্রামে প্রতি সপ্তাহে একদিন করে হাট বসত। এটা আসলে হাট বলতে গরুর হাট বসত, এবং দেখা যায় যে বিভিন্ন গ্রাম থেকে ওই গ্রামে আসতো মানুষ গরু কেনার জন্য, আবার গরু বিক্রয় করার জন্য। হাটটা বেশ পরিচিত এবং সবার কাছে খুবই জাঁকজমক ছিল। সেই সময় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো গরু কেনা বেচা করার জন্য। তো সেই সময় শীতকাল ছিল।
তো এখানে সজীব ভাই যেটা বলেছেন যে ওই হাটটার নাম ছিল নাকি বড় খাতা হাট। তো যাই হোক, আপনারা যারা হাতীবান্ধা ওই উপজেলায় আছেন তারা হয়তো বা সেই বড় খাতা সেই হাটটা সম্পর্কে আপনারা জানেন। তো ওই মোবারক দাদা সেই হাটে গিয়েছিলেন একদিন, এবং তিনি গিয়েছিলেন সন্ধ্যার দিকে। তো সেদিন তিনি 2টা গরু কিনেন। তো গরু কেনার পর তিনি যখন সন্ধ্যার দিকে বাড়িতে আসবেন, তো মোবারক দাদা গরু দুটিকে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে এসে রওনা হন। উনি আসলে সেই সময় আসলে এখন যেরকম গরু পরিবহনের জন্য যে পিক আপ বা হচ্ছে যেগুলো কি বলে নসিমন গাড়ি পাওয়া যায়, আসলে আগে ওইরকম ছিল না। কারণ 2002 সালের দিকে ওই বড় খাতার আশেপাশে রাস্তাগুলো সবগুলোই ছিল কাঁচা রাস্তা, এবং সেই সময় এই ধরনের যানবাহনগুলোও ছিল না। দেখা যায় যে মানুষ ম্যাক্সিমাম যাতায়াত করার জন্য সর্বোচ্চ দেখা যায় যে ভ্যান গাড়ি, রিক্সা, গরুর গাড়ি এগুলো আসলে ব্যবহার করতো, কিন্তু গরু পরিবহনের জন্য আসলে ওই ধরনের কোনো গাড়ি ছিল না। তো এই কারণে দেখা যায় যে এক গ্রাম থেকে আরেক গ্রাম বা হাট থেকে বাড়ি থেকে হাটে গরু নিয়ে আসা যাওয়ার সময় ওই হেঁটে হেঁটে নিয়ে যাওয়া আসা করা লাগতো। তো বাড়ি ফিরতে হলে তাকে প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তা পার হতে হয়, বেশ দূর ছিল। ওই মোবারক দাদার বাড়ি থেকে ওই হাটের দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটার। তো উনি বাসায় ফিরতেছেন। তো বলে রাখা ভালো রাসেল ভাই, মাঝপথে একটি পুরনো সেতু এবং পাশে একটি কবরস্থান আছে। তো সন্ধ্যার পর নাকি ওই রাস্তা দিয়ে মানুষ খুব কম চলাচল করে। তো উনি যখন হাট থেকে বের হয়েছেন সেই সময় রাত 8:30 বাজে, এবং যেহেতু শীতকাল ছিল, শীতের কারণে দেখা যায় যে রাস্তা বেশ কুয়াশায় ঢেকে গেছে এবং সামনে দেখা যাচ্ছে না। তো ওই মোবারক আলী দাদার কাছে একটা হারিকেন ছিলেন, এবং উনি আর এক হাত দিয়ে 2টা গরু আর কি ধরে রেখেছেন, রশি ধরে রেখেছেন, এবং তিনি বাসার দিকে যাচ্ছেন, এবং উনি সামনের দিকে হাঁটতেছেন এবং গরু দুটো পিছনে পিছনে আসতেছে। তো হঠাৎ ওই পুরনো সেতুর কাছে এসে একটা গরু যেন থেমে গেল। তো ওই মোবারক দাদা মানে টানতেছেন সেই গরুটাকে এবং বলতেছেন চল চল, মানে গরুদের ধমক দিয়ে যেভাবে বলে আর কি, কিন্তু কোনোভাবেই সেই গরুটা ধমক খেয়ে যেন 1 পা এগোলো না। সে ওই সেতুর ওই মানে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। তো এটাতে তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং অস্থির হয়ে যান যে কি ব্যাপার, গরুটা আগাচ্ছে না কেন। তো তিনি দেখেন যে গরুটা ওই সেতুর পাশে অন্ধকারের দিকে তাকিয়ে আছে, এবং সে সেদিক দিকে তাকিয়ে একবার মানে একটা গরুদের ভাষায় হাম্বা বলে ডাক দিল, এবং মোবারক দাদা বুঝতে পারলেন যে গরুটা হয়তো কোনো কিছু দিকে ভয় পাচ্ছে। তো মোবারক দাদা উনি হারিকেন উঁচু করে সেই দিকে, যেদিকে গরুটা তাকিয়েছিল সেই দিকে তিনি দেখলেন। তো সেই দেখলেন যে সেখানে কিছুই নেই। তো তিনি ভাবলেন যে হয়তো কোনো বন্য প্রাণী, হয়তো বা কোনো কিছু দেখে, শিয়াল বা কোনো কিছু দেখে হয়তো গরুটা ভয় পেয়েছে। তো ঠিক তখনই তিনি সেতুর নিচ থেকে একটা ঝনঝন ঝনঝন একটা শব্দ শুনতে পান। তার কাছে মনে হলো যে কেউ যেন লোহার শিকল ধরে টেনে যাচ্ছে, এই ধরনের ঝনঝন শব্দ। তো মোবারক দাদা বেশ ভয় পেলেন যে সেতুর নিচে এই ধরনের শব্দ তো কোনোভাবে আসার কথা না, আর এরকম আসলে কি বলে লোহার শিকল কি টানবে। তো কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে থেকে তিনি একটা মানুষের অবয়ব দেখতে পান। তিনি দেখতে পান যে গরুটা যেদিকে তাকিয়েছিল সে দিক দিয়ে একজন বৃদ্ধা, সে শরীরে কাফন পরা, সাদা কাপড় পরা, এবং হাতে একটা অদ্ভুত টাইপের একটা লাঠি। সেই বৃদ্ধা ধীরে ধীরে দুঃখিত, এখানে আসলে বৃদ্ধা না, এটা তিনি আসলে বৃদ্ধ, তো পুরুষ বৃদ্ধ, তিনি ধীরে ধীরে সেতুর নিচ থেকে উপরে উঠে এলেন। তো মোবারক দাদা ভাবলেন যে হয়তো কোনো পথচারী, বা দেখা যায় যে প্রাকৃতিক কোনো সাড়া দেওয়ার জন্য তিনি হয়তো বা সাইডে গিয়ে তিনি আসলে প্রসাব করেছেন, বিষয়টা এরকম, তিনি এরকম ভেবেছেন। তো সেই মোবারক দাদা সেই লোককে উদ্দেশ্যে বললেন, চাচা আপনি এত রাতে এখানে, আপনি কে, এভাবে জিজ্ঞেস করল। কিন্তু সেই বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। সেই বৃদ্ধ শুধু সেই 2টা গরুর দিকে, ওই মোবারক দাদা যে 2টো গরু কিনে নিয়ে এসেছেন
সেই বৃদ্ধ সেই গরু দুটোর দিকে তাকিয়ে আছে। তারপর সে বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই গরু দুটো তুমি কোথা থেকে কিনেছো? তো মোবারক দাদা বললেন যে, কেন, আমি হাট থেকে কিনেছি। তো সেই বৃদ্ধ মাথা নাড়ালেন, তারপর বললেন, একটা গরু বাড়ি যাবে আর একটা গরু যাবে না, তুমি আর একটা গরু রেখে চলে যাও। তো কথাটা শুনে মোবারক দাদা বেশ, তার মানে বুকের ভিতরতে কেমন করে উঠলো, এবং সেই সাথে তিনি মানে বেশ কৌতূহল বা অবাক হলেন যে কি বলে। তো তিনি বললেন যে কেন? তো সেই বৃদ্ধ বলল যে, আমি যেটা বলেছি সেটাই করো। তো মোবারক দাদা কোনোভাবেই রাজি হলেন না, এবং তিনি বললেন যে, না, আমি এগুলো দুটো গরু অনেক টাকা দিয়ে কিনেছি, আমি গরু আপনাকে দিতে পারবো না বা এখানে রেখে যেতে পারবো না, আর আমি কেন আপনার কথা শুনবো? কিন্তু সেই বৃদ্ধ মাথা, মানে মনে ওনার বয়সের ভাড়ার কারণে মনে হচ্ছে যে উনি আসলে বেশি কথা বলতে পছন্দ করেন না, বা হচ্ছে ওনার কথা বলতে কষ্ট হচ্ছে, তিনি এরকম তার কাছে মনে হচ্ছে। তো তিনি হলো সেই বৃদ্ধের সাথে কথা না সময় নষ্ট না করে তিনি যখন সেই গরুকে আবার টানতে লাগলেন, তখন দেখলেন যে যে গরুটা থেমে গিয়েছিল সেটা আবার হাঁটা শুরু করেছে, এবং তিনি সেখান থেকে ওই ব্রিজটা পার হবেন, মানে ব্রিজ তো না আর কি, সেতুটা পার হবেন, সেই সময় তিনি অনুভব করেন যে গরুটা আবার দাঁড়িয়ে পড়েছে, আর আগায় না। তো যখন তিনি পিছন দিয়ে তাকিয়ে হলো, দেখেন যে গরুটা আগাচ্ছে না, এবং সেই গরুর পিছনেই কিন্তু সেই বৃদ্ধ লোকটা ছিল। তো সেতুটা বেশ বড় ছিল না, আর ওরা যেখানে গরুটা আবার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু যেই লোকটা দাঁড়িয়েছিল, ওই বৃদ্ধ লোকটা, সেখানে মাত্র 10 থেকে 12 ফিট দূরে হবে। তো মোবারক দাদা দেখেন যে ওই পিছনে ওই লোকটা নেই, পুরো সেতুটাই দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার মধ্যে সেই পুরো সেতুটা দেখা যাচ্ছে, কিন্তু সেই লোকটাকে দেখা যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন যে হয়তোবা গরু না পেয়ে বা তার কথা শুনে নেই দেখে হয়তোবা সে চলে গেছে। তো গরুটাকে তিনি টানতেছেন, কিন্তু কোনোভাবেই গরুটার সামনে এগোচ্ছে না, এবং কিছুক্ষণ পরে তার কাছে মনে হলো ওই আগের ঝনঝন শব্দটা সে আবার শুনতে পাচ্ছে, এবং এটা শুনে সে বেশ ভয় পাচ্ছে। এবং মোবারক দাদা যখন তার হাড়ি কিনে আলো ওই গরুর আশেপাশে ভালো করে ফেললেন, তিনি দেখতে পেলেন সেই বৃদ্ধাটা তার গরুর পিছনেই দাঁড়িয়ে আছে, অথচ কিছুক্ষণ আগে সেখানে কেউ ছিল না। এবং সেই বৃদ্ধ লোকটা বলতেছে, যদি বাঁচতে চাস, যে গরুটা যেতে চাচ্ছে না তাকে জোর করে নিয়ে যাবি না, না হলে তোর ভালো হবে না। রাসেল ভাই, এই গম্ভীর গলা, এবং এবার দেখেন যে সেই বৃদ্ধ লোকটা আগের মতো সাধারণ বৃদ্ধ লোক নেই, সে যেন অনেক বিভৎস দেখতে। রাসেল ভাই, তিনি এত পরিমাণ ভয় পান, এবং তিনি সেই গরুটাকে রেখে আর একটা যেটা গরু আছে সেটাকে তিনি নিয়ে বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর তিনি তার আরো 2 ভাই আছে, তো তাদেরকে বিষয়টা শেয়ার করেন, যে বাসায় এসে বড় ভাইদেরকে শেয়ার করেন যে আমি 2টা গরু কিনেছিলাম, আসার সময় এরকম ভাবে একটা বৃদ্ধ আমার কাছে, সে কি করেছে আমি জানি না, সে আমার কাছে একটা গরু নিয়ে রেখে দিয়েছে, আমি একটা গরু নিয়ে বাসায় এসেছি। তো ওই মোবারক দাদার বড় ভাই 2জন মানে এই কথা শুনে তো তারা মেজাজ গরম হয়ে যায়, যে কি বলে, যে গরু কাকে দিয়ে এসেছে। তো ওনারা কি করেন, ওনারা পরে 3 ভাই, মোবারক দাদা এবং তার বড় 2 ভাই মিলে তারা সেই সেতুর কাছে যান, এবং তারা সেই গরুটাকে তন্ন করে খোঁজেন, সেই লোকটা সহ আশেপাশে অনেক জায়গা দূর পর্যন্ত খোঁজেন, কিন্তু সেই গরু আর বৃদ্ধ লোকটাকে তারা পান না। তো বলে রাখা ভালো, ওই রাস্তা কিন্তু একটাই ছিল। তো ওনারা 3 ভাই প্রায় ওই হাট পর্যন্ত নাকি তারা গিয়েছিল, আর ওই বৃদ্ধ লোকটা এতটাই বৃদ্ধ ছিল যে ওনাদের আসলে ওই সেতু থেকে বৃদ্ধ লোকটার কোনোভাবেই এত অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব না। তো দেখা যায় যে তারা রাত 12টা পর্যন্ত 3 ভাই অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনোভাবেই তারা হলো সেই বৃদ্ধ লোকটাকেও পান না, গরুটাকেও পান না। তো পরে তারা এক প্রকার দেখা যায় যে ওই মোবাইল দাদাকেই গালিগালাজ করতে করতে তারা বাসায় চলে আসেন, এবং আসার পর এর পরের দিন ওই মোবারক দাদার মানে বিষয়টা নিয়ে বেশ খটকা লাগে, যে একটা বৃদ্ধ লোক আমাকে এইভাবে ফাঁকি দিয়ে আমার গরুটা নিয়ে গেল, মানে ওনার কাছে বেশ গিল্টি ফিল লাগতেছে, এবং ওনার কাছে বেশ ভৌতিক বিষয়ও লাগতেছে, যে এটা আসলে কি কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল। তো উনি আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর উনি ওনার এলাকার একজন হুজুরের কাছে যান, যিনি আসলে এই ধরনের জিন ভূত ছাড়া বা ধরার বিষয়ে কাজ করেন।
তো ওনার কাছে যান এবং ওনাকে ঘটনাটা শেয়ার করেন এবং ওই হুজুর ঘটনাটা শোনার পরে বলে যে বাবা তুমি বেঁচে গেছো, তুমি যার খপ্পরে পড়েছিলে সেটা ছিল খুবই খারাপ একটা পিশাচ ছিল। তুমি যদি ওই গরুটা রেখে না আসতে, তোমার তো 2টা গরু সে নিতই নিত, তোমাকেও মেরে ফেলতো। তোমার ভাগ্য ভালো যে তুমি যে গরুটা আসতে চাচ্ছিল না সেই গরুটাকে তুমি রেখে এসেছো, এই কারণে সে তোমার কোনো ক্ষতি করেনি এবং তোমার সাথে থাকা গরুটাও সুন্দরভাবে বাসায় এসেছে। যদি তুমি সেই গরুটা দিতে মানা করতা, তুমি আজকে হয়তো বেঁচে থাকতে না। সেই পিশাচটা খুবই খারাপ ছিল। তো এটা শোনার পর মোবারক দাদা বেশ ভয় পান এবং তিনি চিন্তা করেন যে আল্লাহ আসলে যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তোবা সেই গরুটা তার ভাগ্যে ছিল না, এই কারণে আসলে সেই গরুটাকে নিয়ে আসতে পারেনি। তো রাসেল ভাই এরপরে তিনি আসলে তার সাথে আসলে এই ধরনের কোনো ধরনের আর ঘটনা ঘটেনি, এটাই ছিল তার জীবনের একটা ঘটনা। তো এই ঘটনাটা আসলে যেহেতু প্রতিবেশী হিসেবে সজীব ভাই সেই এলাকাতে থাকেন, ওই সজীব ভাই আসলে এই ঘটনাটা জানেন। তো এই ঘটনাটা রাসেল ভাই তিনি আমাকে শেয়ার করেন। আমি এক্স্যাক্টলি সজীব ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর যদি এই ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি সৌমিত্র রয় তার কাছ থেকে। তার বাড়ি রাজবাড়ী জেলাতেই, কিন্তু সে থাকে ঢাকার বাসাবোতে। আর এই ঘটনাটি সে মূলত তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে। ঘটনাটির সময়কাল জানা নেই, এটা অনেক আগেরই হবে, তবে আনুমানিক 60 বা 70-এর দশকের আশেপাশের কোনো একটি সময়ে। ঘটনাটি যেখানে ঘটেছিল এই জায়গাটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। এক্সাক্ট কোন গ্রামে সেটি ওই ভাইয়া বলতে পারেনি। ঘটনাটি খুবই ভয়ানক এবং মর্মান্তিক। ঘটনাটি যেই বাড়িতে ঘটে ওই সময় ওই বাড়ির মহিলারা তারা মুড়ি ভাজছিল। কারণ অনেক সময় আমরা দেখি যে গ্রামে নতুন ধান উঠলে ওই নতুন ধান দিয়ে মুড়ি তৈরি করে। তো ওরকমভাবেই নতুন ধান উঠেছিল, নতুন ধান দিয়ে তারা মুড়ি তৈরি করার কাজ করছিল। বিকাল থেকে মূলত তারা কাজ শুরু করে, বেশ 7-8 জন মহিলারা মিলে এই কাজ করছে। সন্ধ্যার পর ওনারা কাজ করেই যাচ্ছিলেন, কারণ কাজ আরও বাকি ছিল। ওই বাড়িতে একটা কুকুর ছিল। সন্ধ্যার পরও যখন তারা কাজ করছিল, একটা সময়ে ওই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। তখন ওনারা হাসাহাসি করে যে কী ব্যাপার, যে কুকুর ঘেউ ঘেউ করছে কেন? এই রান্নাঘরের দিকে তাকিয়ে, কুকুর কি মুড়ি খাবে নাকি? তো একজন বলে ঠিক আছে কুকুরকে কিছু মুড়ি দাও যদি খায়। তখন কুকুরের সামনে কিছু মুড়ি দেয়, কিন্তু কুকুর ওই মুড়িতে মুখও লাগায় না। সে মাঝে মাঝেই ঘেউ ঘেউ করছে এবং মনে হচ্ছে সে কিছু একটা দেখেছে। তো একজন বলে যে কুকুরকে ঠান্ডা হয়ে যেতে, মানে কুকুরকে ইশারা দিয়ে একটু ধমক দিয়ে ঠান্ডা হয়ে যেতে বলে, কিন্তু কুকুর একদম ঠান্ডা হচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল। তার ঘেউ ঘেউর কারণ কেউ বুঝতে পারছিল না ওইভাবে। এর মধ্যে একজন মহিলা পরবর্তীতে আসে, তার সাথে একটি বাচ্চা ছিল। তো তারও আর একজন পরিচিত মহিলা ওখানে যিনি কাজ করছিলেন, সে ওই বাচ্চা কোলে নিয়ে ওই মহিলাকে কাজ দেখিয়ে দিচ্ছিল কীভাবে করতে হবে, কিন্তু সেই মহিলাটি বারবার ভুল করছিল। তখন তিনি তার বাচ্চাটিকে ওই মহিলার কোলে দেন, মানে যে ভুল করছিল তার কোলে দেন, কোলে দিয়ে বলেন যে এই দেখ আমি কিভাবে করি, এটা খেয়াল কর। তখন ওই সেও খেয়াল করছিল। তখন ওই যে মহিলাটি যে বারবার ভুল করছে সে বলে যে আচ্ছা এবার আমি করছি, বাচ্চাটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি, আমি একটু হাতে কলমে করি, আপনি আমাকে আবারও দেখাই দেন। এখন বাচ্চা পাশে রেখে দিচ্ছে, উনি মনে করছেন যে এখানে তো আরও অনেকেই আছে, সমস্যা কি, বাচ্চা থাক না পাশে, চুলার তো একদম কাছাকাছি না যে আগুনের তাপ লাগবে। তখন বাচ্চাকে ওই কাছে রেখে দেওয়া হয়। বাচ্চা কিন্তু বেশি বয়স ছিল না, 2 কি 2.5 মাস বা এরকম আশেপাশের একটি সময় তার বয়স ছিল আর কি। তো বাচ্চাটি পাশে রেখে দেওয়া হয়। এখন যতই 7-8 জন মানুষ থাকুক না কেন, কোনো না কোনো সময় তারা 1 সেকেন্ডের জন্য আনমনা হয়ে যান বা অন্যদিকে মনোযোগ চলে যায়। তখন বাচ্চার দিকে তাকানোর মতো ওই সময়ের জন্য, ওই ছোট্ট সময়ের জন্য তাদের মানে ফুসরত ছিল না বা মনোযোগ ছিল না। কিছু সময় পর যখন তাকিয়েছে বাচ্চার দিকে, দেখে বাচ্চা নেই। এই বাচ্চা কোথায় গেল? তখন সবার টনক নড়ে, বাচ্চাকে নিল। ওদিকে কুকুরটি ঘেউ ঘেউ করেই যাচ্ছিল।
সবাই মনে করেছে যে হয়তোবা শেয়াল ঢুকেছিল বা শেয়াল আশেপাশে ছিল, যার কারণে ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল। আর এখনও ওই বাচ্চাটিকে শেয়ালে নিয়ে গেছে। অনেক সময় এরকম দেখা যায়, শেয়াল বাচ্চা নিয়ে যায় যদি সুযোগ পায়। মানুষের বাচ্চা, ছাগলের বাচ্চা, এরকম যে মানে তার খাওয়ার জন্য যে কোনো কিছু সে নিয়ে যেতে পারে। তখন লোকজন, মানে ওই মহিলারা চিৎকার করে উঠলে লোকজন চলে আসে, বলে কি হয়েছে, সব ঘটনা খুলে বলে। তখন সবাই হাতে লাঠি, বর্ষা, তারপরে আরও অনেক কিছু নিয়ে বেরিয়ে পড়ে, এবং সাথে মশাল বা কারো হাতে হারিকেন ছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তারা বেরিয়ে পড়ে ওই বাচ্চার খোঁজে। তারা চিন্তা করছে এটা শেয়ালের কাজ। তারা খুঁজতে থাকে, বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে খুঁজতে থাকে। এর মধ্যে একটি দল তারা খুঁজতে খুঁজতে একটি ঝোপের কাছে চলে আসে। ঝোপের কাছে যখন চলে আসে, তখন ঝোপের অপোজিট পাশে, মানে অন্য পাশে, তারা কিছু মটমট করে আওয়াজ শুনতে পায়। সবাই তখন ঝোপের মানে সাইড দিয়ে গিয়ে সামনে গিয়ে একটা ভয়ানক জিনিস দেখে। এর মধ্যে একজন বলে ওঠে, মানে মূলত একজন যায় শুরুতে, সে যাওয়ার পরে চিৎকার করে ওঠে, বলে ওরে আল্লাহ এটা কি। তার কথা শুনে ওই আশেপাশে যারা ছিল তারাও দৌড়ে চলে আসে। এসে তারা যে দৃশ্য দেখতে পায়, এটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে সম্পূর্ণ অজানা একটা প্রাণী, কালো, লোমশ, অনেক উঁচু লম্বা। এটি না ভল্লুক, না বাঘ, না সিংহ, না গরিলা। এই জিনিসটি তার পিঠ ফিরিয়ে বসে আছে। যখন সে মানুষের শব্দ পেয়েছে, তখন সে তার পুরো বডি ঘুরিয়ে বসে, এবং যখনই ঘুরে বসিয়েছে, তখন সবাই তাদের হাতে থাকা আলোতে দেখতে পায় ওই প্রাণীটির মুখ দিয়ে রক্ত পড়ছে। আর ওই যে শিশু বাচ্চাটিকে সে ধরে এনেছিল, পা থেকে কোমর পর্যন্ত সে খেয়ে শেষ করে ফেলেছে। লোকজন কেউ কেউ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে এই ভয়ানক প্রাণীটিকে দেখে। আর প্রাণীটি যখনই সবার মুখোমুখি হয়ে যায়, সে তখন ওই বাচ্চার ডেড বডিটা রেখে জোরে এক দৌড় দেয়, এবং এত জোরে দৌড় দেয় যে ওই যে পাশে একটি বিশাল ধান ক্ষেত ছিল, এবং বিঘাকে বিঘা, মানে শত শত বিঘা জমি নিয়ে ধান লাগানো হয়েছিল। মুহূর্তের মধ্যে মনে হলো দৌড়ে সে পার হয়ে চলে গেল। চাঁদের আলোতে দূরে যতটুকু বোঝা গিয়েছিল, ওই বাচ্চাটির তো ডেড বডি পাওয়া গেল, কিন্তু ওই প্রাণীটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, না আগে না পরে। আমি চেষ্টা করেছিলাম যে ওই প্রাণীটি আগেও এই টাইপের কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা, বা এই ঘটনার পরেও সে কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা। তবে এই ধরনের কোনো তথ্য আমি পাইনি, বা যেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তিনিও খোঁজখবর নিয়ে এই ধরনের কোনো তথ্য দিতে পারেননি। তবে ওই প্রাণীটি যে আসলে অন্য ধরনের কোনো প্রাণী ছিল না, এটি কিন্তু দুটো কারণে বোঝা যায়। কারণ হচ্ছে, গ্রামে ওই ধরনের ভয়ানক অজানা প্রাণী থাকার কথা নয়। আর একটা বিষয় হলো যে কুকুর, সে কিন্তু অনেক জিনিস দেখতে পায় যে আমরা দেখতে পাই না। নিশ্চয়ই সে কোনো কিছু আঁচ করেছিল, যার কারণে সে ঘেউ ঘেউ করছিল। অন্য লোক তো টের পাচ্ছিল না। আর ওই মহিলাদের কোনো একটা অবচেতন মুহূর্তে ওই বাচ্চাটিকে ওই ভয়ানক পিশাচ প্রাণীটি নিয়ে চলে যায়। কিন্তু ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল, সবাই মনে করছে এটা শেয়াল নিয়ে গেছে। আর শেয়াল যদি নিয়ে যেত, ওই কুকুরটি তার পেছনে কিন্তু দৌড়াতো। নিশ্চয়ই কুকুরটি এমন ভয় পেয়েছিল যে ওই প্রাণীটির পেছনে দৌড়ানোর সাহস তার ছিল না। কিন্তু এই বিষয়টি কিন্তু কেউ অ্যানালাইসিস করতে পারেনি, বা ওই সিচুয়েশনে বা ওই ধরনের ভয়ানক একটা চিন্তার মুহূর্তে কারো কিন্তু ওই কুকুর কি ভাবলো না ভাবলো এই বিষয়টি মাথায় আসার কথা নয়। যাই হোক, মানুষকে খুব পিশাচ কিন্তু আজও রয়েছে। হয়তোবা গ্রামে এই জিনিসটার প্রকটতা বেশি, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। কিন্তু দেখা না যাওয়ার মানে এই নয় যে এটি এখন আর পৃথিবীতে নেই, নিশ্চয়ই আছে। তাই আমরা আমাদের সন্তানদেরকে খুব সাবধানে রাখবো। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান, তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা
নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।